আমি ফয়সাল আহমেদ কাফি। আচ্ছা, ফয়সাল আহমেদ কাফি। আপনি যেটা বলছিলেন যে আপনার লাইফের ম্যাক্সিমাম ঘটনায় 2:35 ঘটেছে এবং এই টাইমটার আগেও না, এই টাইমটার পরেও না, রাইট? না, জাস্ট একদম এক্স্যাক্টলি 2:35। 2:35। তো মানে এই ব্যাপারটার সাথে আপনি কখনো কি কারো জিজ্ঞেস করেছিলেন যে কেন এমন হয় বা এরকম কিছু? এটা নিয়ে আমি কিছু কোয়েরি করেছি যে আসলে, কিন্তু টাইমটার ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো কিছু জানতে পারিনি। বাট আমি জানতে পেরেছি থেকে যে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে যত কিছুই ঘটুক, ঘটনা যত কিছুই হোক, কখনোই কোনো কিছু, যেটা আমিও ট্রাস্ট করি, যে কোনো কিছু আমাকে গায়ে স্পর্শ করতে পারবে না কিংবা আমাকে কখনো কোনো কিছু টাচ করার মতো মানে ক্ষমতা কেউ রাখে না আর কি, এরকম। আচ্ছা, ওকে, সেই ব্যাপারে আমরা পরে হিউম্যান বা হিউম্যানকে আর কি কেউ টাচ করার মতো ক্ষমতা রাখে না, সেটা রাইট। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, এই আত্মবিশ্বাস আপনার আছে এবং এই আত্মবিশ্বাস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুতেই আপনি অনেক কিছু ফেস করে হয়তো ভেঙে পড়বেন না, সেটা একদম নিশ্চিত। আমরা চলে যাই আপনার প্রথম ঘটনায় এবং আপনার প্রথম ঘটনাটা শুনে আসি। ঘটনাটা হচ্ছে 1992-3 দিকে। তখন আমি ক্লাস 2 তে পড়ি। তো তখন দেখা যাচ্ছে যে আমি আমাদের মিরপুরে বাড়ি, তো মিরপুরে থাকি। দেখা যাচ্ছে যে মিরপুর ঠিক পূর্বী সিনেমা হলটার অপোজিটেই আমাদের বাসাটা। এখন ওইখানটা একটা হসপিটাল আছে, যেটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল। তার পাশে যে বিটিআই বিল্ডিংটা, বিটিআই যে বড় বিল্ডিংটা, ঠিক সেই বিল্ডিংটাতেই আর কি আমাদের মানে তখন ওই বাসাটা ছিল। তখন ওই বিল্ডিংটা ছিল না, ওইখানটায় আমাদের একটা 4তলা বিল্ডিং ছিল, এটা 4th ফ্লোরে আমরা থাকতাম। তো যখন ওই বাসাটায় উঠি, তার আগে ওই বাসাটাতে কিছু হন্টেড ঘটনা ঘটে, যার কারণে ওই বাসাটা তখন ভাড়া হচ্ছিল। যেমন এটা হচ্ছে যে তার কিছুদিন আগে আমরা বাসে ওঠার আগে ওখানটায় একটা মহিলা আর একটা ইয়াং মেয়ে, সে গলায় আত্মহত্যা করে রশি দিয়ে, যার কারণে ওই বাসাটা কেউ ভাড়া নিচ্ছিল না। আচ্ছা, যে কারণে ভাড়া নিচ্ছিল না, মানে ভাড়াটা হলেও মানে 2-1 দিন থেকে তারপর আবার চলে যাচ্ছিল। বাসায় থেকে থাকার পরে চলে যাচ্ছিল, বেশি দিন থাকতে পারতেছে। তো আমার আম্মু খুব সাহসী, তো প্রচন্ড রকম সাহসী মহিলা, উনি উঠে গেল ওই বাসা ভাড়াটাও অনেক কম পেলাম। তো যার কারণে দেখা গেল যে বাসাটা আমরা না করে আমরা উঠে যাই। তো উঠার আগে আম্মু হুজুরে নিয়ে আর কি, যে পুরো বাসাটা আমাদেরকে মানে হুজুরে নিয়ে সবকিছু ঠিকঠাক করার জন্য একটা ব্যবস্থা করেন। তো আমি যে রুমটাতে আর কি থাকতাম, তার ঠিক সাথেই একটা ব্যালকনি ছিল। মানে আমার পুরো ফ্ল্যাট জুড়ে যে বিশাল বড় এক ব্যালকনি ছিল, খোলা বারান্দা, স্টিলের রেলিং ছিল ওই বারান্দাটার মধ্যে। আমার ঠিক রুমের সাথেই থাকতো। তো ওই হুজুর ওই রুমটাতে, ওই বারান্দাটাতে যান নাই। উনি বলতেছিলেন, হাসতে হাসতে বললো যে ওনার খুব ভয় লাগে, ওই বারান্দাটাতে উনি যাইতে পারবে না। তো এই বলে উনি ফেরত চলে আসে। তো ছোটবেলা যখন ছিলাম তখন আম্মু আব্বুর সাথে ঘুমাতাম। তো ওই রুমটাতেই আমি অ্যাকচুয়ালি ঘুমাতাম আম্মু আব্বুর সাথে, ওই রুমটাতে ঘুমাতাম। ছোটবেলায় দেখা যেত যে ছোটবেলায় রাতের বেলা, তখন ঠিক সময়টা মনে নেই, তখন রাতের বেলা দেখা যেত যে সময়টা হচ্ছে যে কান্নার শব্দ পেতাম। বাচ্চা একটা কাঁদতেছে, ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে তারপর এটা অ্যাডাল্ট একটা মহিলার কান্না চলে আসতো। প্রচন্ড রকম মানে অ্যাডাল্ট একটা মহিলার কান্না চলে আসতো, অনেক জোরে চিৎকার করে কাঁদতেছে, মানে প্রচন্ড দুঃখ নিয়ে কাঁদতেছে, কিন্তু আসলে কারণটা কি বোঝা যেত। তখন আমি ঘুম ভেঙে যেত আমার। তো ঘুম ভেঙে আম্মুকে জিজ্ঞেস করতাম যে আম্মু কে কাঁদবে, কে কাঁদতেছে। তো আম্মু আমাকে বলতো সবসময় যে চুপ করে ঘুমায় থাকো, কিছু না ঘুমায়, মানে ওটা ইগনোর করতো আর কি, জাস্ট খালি ইগনোর করতো, যে চুপ করে ঘুমায় থাকতে বলতো। তো এরকম হতো। তো দেখা যেত যে আমার ছোট বোন, যেটা আমার ইমিডিয়েট বড় যে বোন আর কি, সে দেখা যেত ছোটবেলায় মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যেতে যেত হঠাৎ করে রাতের বেলা। তখন আমি আসলে খুব ছোট, যার কারণে আমি টাইমটা আমি মেজার করতে পারতাম না। তখন দেখা যেত রাতের বেলা বের হয়ে যেতে চাচ্ছে, রুম থেকে বের হয়ে যেতে চাচ্ছে, ফ্ল্যাট বাসা থেকে একদম পুরো বের হয়ে যেতে চাচ্ছে। তখন দেখা যেত তাকে সবাই কোলে নিয়ে ঠান্ডা করতে যেত, অনেক কিছু দেওয়ার চেষ্টা করতো, কিন্তু তাকে যে জিনিসই দিত সে ভাবতে হচ্ছে হয়তো এটা একটা তেলাপোকা কিংবা অন্য কিছু একটা কিছু, তার সে সেটা সেরকমই দেখতো। হ্যাঁ, সে সেটা সেরকমই দেখতো। মানে তাকে দেখা গেল কোন একটা ফ্রুটস দেওয়া হলো, সে ওইটা বুঝতো যে একটা তেলাপোকা মেবি। সে হাসতে হাসতে বলতো আমি এখনই চলে আসবো, তোমরা কোনো টেনশন করে আমি চলে আসবো। এরকম করতে আমরা দেখতাম। তো তখন আমি কিছু বুঝতে পারতাম না। তো আমার সাথে যখন প্রথম যে ইনসিডেন্টটা হয় সেটা হচ্ছে ক্লাস 7-এ পড়ি, তখন ক্লাস 8-এ পড়ি আমি তখন। তো ওই রুমটাতে তখন আমি একা শুই। তো ওই রুমটার সাথে যখন আমি শুইতাম তখন আমার বাবা সকালবেলা অফিসে চলে যেত। তো ওই টাইমে একটা হ্যাবিট হয়ে গেছিল যে বাবা অফিসে চলে যাওয়ার পরে দেখা যেত যে আমরা টিভি দেখতাম। আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যেত বাবা অফিসে যাওয়ার পরে আমার টিভি দেখার একটা নেশা হয়ে যায়। তো তখন দেখা যেত যে ভোরবেলা একদিন আমি শুয়ে আছি, তো আমি বুঝতে পারলাম যে বাবা বোধহয় অফিসে চলে যাচ্ছে, এরকম আমি শব্দ পেলাম যে বাবা অফিসে চলে যাচ্ছে। তো তখন আমি শুয়ে আছি, তখন আমি ভাবতেছি একটু পরে যে টিভি দেখবো। তো বাসার ফোনটা আমার কাছেই থাকে,
শুয়ে থাকি আমি। আর ভোরবেলা প্রায় সময় দেখা যেত যে আমাদের জানালায় অনেক রকমের পাখি আসতেছে, পাখি ডাকতেছে, চড়ুই পাখি প্রচন্ড কিচিরমিচির করতো। তো আমি শুয়ে শুয়ে আমার পায়ের নিচে একটা, আমার বিছানা পায়ের নিচে একটা জানালা ছিল, আমার ডান পাশে আর একটা জানালা ছিল আর কি। তো আমি চিন্তা করতেছিলাম যে এই জানালার যদি এই পাখিগুলো যে ডাকতেছে, ফ্যান চলতেছিল গরমকাল, তো পাখিগুলো ডাকতেছে, পাখিগুলো তো রুমের ভিতরে ঢুকলেই ফ্যানের সাথে বাড়ি খাবে, বাড়ি খেয়ে মারা যাবে। আমি তো চিন্তা করলাম যে থাক, বাড়ি খেলে খাক, আমি ওই ব্যাপারটা বেশি একটা গুরুত্ব দিচ্ছি না, আমি আমার রিল্যাক্স করতেছিলাম আর কি। তো একটু পরে যেরকমই পাখিটা বাড়ি খেলো, বাড়ি খেয়ে ঠিক আমার পিছনে এসে পড়লো, পিছনে এসে পড়ে সে দাপটাচ্ছে, মৃত্যু যন্ত্রণা দাপটাচ্ছে। তখন আমি বললাম যে যা ভাবতেছিলাম সেটা হলো বাড়ি খেলো। তো আমি চিন্তা করলাম যে থাক, যা হয়েছে এটা পরে থাকুক, আমি আর ঘুরে দেখাচ্ছি। তা কিছুক্ষণের মধ্যে ওই পাখিটা ঠাস করে আমার কাঁথার নিচে ঢুকে গেল। আচ্ছা, কাঁথার নিচে ঢুকে গিয়ে মানে অদ্ভুত একটা ব্যাপার, যেটা একটা হাতের কবজি, হাত হয়ে আমি খালি গায়ে শুয়েছিলাম, আমার পুরো শরীরে এলোমেলো ভাবে সে কিছু একটা খুঁজতেছিল, আমার পুরো শরীরে সে এলোমেলো ভাবে খুঁজতেছিল। আমার চোখগুলো বড় বড় হয়ে আমি জানলার দিকে তাকিয়েছিলাম যে আসলে কি। যখনই সে আমার বালিশের নিচে হাত দিছে, তখন আমার মনে হয়েছে যে এটা বেঁধে চোর, আমার মোবাইল টোবাইল কিছু একটা খুঁজতেছে, এরকম কিছু একটা বোধহয় সে চাচ্ছে আর কি। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে ওকে কি আমি ধরে চিৎকার দিব নাকি আগে চিৎকার দিব। পরে চিন্তা করলাম যে না, আমি ওকে ফার্স্টে ধরার পরে সবাইকে ডাকি, ধরার পরে ডাকলে মেবি সবাই এসে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। তো আমি এটা চিন্তা করে আমি তখন দাঁড়ালাম, তাকে ধরতে গেলাম, ধরতে গিয়ে দেখলাম যে না, কিছুই নেই। আমি তখন চিন্তা করলাম যে না, কিছুই নেই বোধহয়, আমি যাই। আমি উঠে যখন গেছি ড্রয়িং রুমে চলে যাই, টিভি দেখবো। তখন দেখা যাচ্ছে যে আমি ড্রয়িং রুমে আসলে যাব এমন টাইমে আমি আমার ফোনটা হাতে নেই, ফোনটা হাতে নেওয়ার পরে তাকায় দেখিয়েছে 2:35। তখন আমি একটু শকড, কেন 2:35? তো আমি রুমের দিকে তাকায় দেখি আমার তো বেডে মশারি টানা। যদি পাখি যদি ফ্যানের সাথে বাইরে খেত তাহলে সেটা মশারির উপরে পড়ার কথা ছিল, ওটা আমার বেড পর্যন্ত পড়ার কথা না। তখন আমি ভাবতে থাকি যে আমার মোবাইলে বোধহয় টাইমের প্রবলেম, কারণ আমি জানলার দিকে তাকাও দেখতে পাচ্ছি যে দিন, কিন্তু আমার ফোনে কেন 2:35 বাজে। তো আমি আমার যখন ওয়াল ঘড়িটার দিকে তাকাই, ওয়াল ঘড়িটার দিকে যখন মোবাইল লাইটটা নেই, তখন তাকাই দেখি 2:35। তখন আমি প্রচন্ড রকম ভয় পাই। আমি এক দৌড়ে আমি আমার রুম থেকে বেরোতে নেই, ঠিক তখনই আমি আমার বারান্দার যে দরজাটা, সেই দরজাটার দিকে তাকানোর পরে দেখি যে প্রচন্ড রকম আলো বাইরে, আর বারান্দার দরজাটা লেগে যাচ্ছে, বন্ধ হয়ে গেল ঠাস করে। আমি আমার রুম থেকে বের হয়ে গিয়ে আমি আমার আম্মুর রুমে যাই। আম্মুর রুমে যাওয়ার পরে আম্মুর রুমে যেয়ে বসলাম। বসার পরে দেখা যাচ্ছে যে আমি আর কোনো কথা বলতে পারছি না, প্রচন্ড রকম শক্ট, আমি আর কোনো কথা বলতে পারছি না। তো কথা বলতে না পারার কারণে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, যে তারা বুঝতেই পারছে যে হয়তো বা কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, যার কারণে আমি আর কথা বলতে পারতেছি না। আমার বাবা আমাকে সাথে করে নিয়ে গেল আমার রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে কি হয়েছে। তো আমি সরাসরি আমি আমার বারান্দার যে দরজাটা, সেই বারান্দার দরজাটার দিকে যাই, যার পরে দেখতে পারি যে আমার বারান্দার দরজাটা অ্যাকচুয়ালি লকড করা। যদি আমি তখন কেন খোলা দেখতে পেলাম, যে খোলা থেকে বন্ধ হয়ে গেল, আমি দেখলাম যে না, রাতে বলে তো লক করে ঘুমানো হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে আসলে কিছু একটা তখন হয়েছে। আমি প্রচন্ড রকম ভয় পাই। তাছাড়াও দেখা গেছে যে প্রায় সময় আমাদের যে পাশের বাসা যেটা ছিল আমার বন্ধুর বাসা, তো আমার বন্ধুর বাসা ছিল নিচতলা, তো ওদের ওয়াশরুমটা ছিল একটু বাইরের দিকে, গোসলখানা যেটা ছিল সেটা একটু বাইরের দিকে ছিল বাসা। তো দেখা যেত ওদের কাছ থেকে শুনতে পেতাম যে ওই জায়গাটায় সারা রাতের বেলা কি জানি গোসল। তো 2:35 এরকম যখন আমি কলেজে উঠি, তখন আমার সাথে আরো দুটো ঘটনা ঘটে। যখন ঘটনাটা ঘটে হচ্ছে এরকম যে আমি একদিন আমার ফোনে একটা ফোন আসে, তো ফোন আসার পরে 2:15 দিকে আমার একটা ফোন আসে। তো ফোন আসার পর আমার কলেজ ফ্রেন্ড ফোন করে আমাকে, আমি কথা বলার জন্য বারান্দায় গেলাম। বারান্দায় যাওয়ার পর বারান্দায় চেয়ারটা রেখে আমি জাস্ট রেলিং এর উপর পা দিয়ে আমি চেয়ারে বসে কথা বলতেছি। ঠিক তখনই আমার ফোনটা মনে হলো যেন ক্রস কানেকশন হলো, কি জানি হলো, কেউ একজন খুব বেয়াদবের মতো হাসতেছে ফোনের মধ্যে। খুবই রাগ উঠলো শুনে, যে আমার কাছে খুবই বিরক্ত লাগছে, কে এইভাবে করে হাসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কে হাসে, মানে কে তুই। সে পাল্টা দুবার হেসে আমাকে জিজ্ঞেস করলো তুই কে, মানে তার হাসিটার কথা যে বললো তুই কে। তা আমি তখন ভাবলাম যে তুই কে, মানে ওটা পুরুষ না মহিলা, এটা আমি মানে ডিসাইড করা মানে কারো পক্ষে বোধহয় পসিবল হবে না যে আসলে কে বললো। গলার কণ্ঠটা এরকমই ছিল যে পুরুষ না মহিলা সেটা বোঝা যাচ্ছিল না। আবারও হাসতে লাগলো। তখন আমি ফোনটার সাথে সাথে কেটে দিই। কাটার পরে তাকে দেখি ফোনের মধ্যে 2:35 বাজে। সাথে সাথে আমি আমার রুমে চলে যাই। রুমে চলে গিয়ে গেটটা লাগায় আমি আবার ঘুমায় থাকি। তো এরকম প্রায় সময় আমাদের সাথে নানা ধরনের আমাদের বাসা আশেপাশে যেগুলো ঘটতো আর কি, তো আমরা শুনতে পেতাম আর কি যে এরকম হয়েছে, অন্যরকম হয়েছে। তো একদিন তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, তখন
শুয়ে আছি, শুয়ে থাকার পরে তখন আমার মোটামুটি কিছু কোয়েরি করি, কিছু মুরব্বীদের সাথে আমি এইসব ব্যাপার নিয়ে কথাও বলি যে ব্যাপারগুলো কি আসলে। আমার মা আমাকে সবসময়, তার কাছে আমি কখনো এইসব ব্যাপারে মানে প্রশ্রয় পাইনি। যখন এইসব, সে প্রচন্ড রকম সাহসী থাকার কারণে তাকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতাম এগুলো কিচ্ছু না, একটাই কথা বলতে এগুলো কিচ্ছু না, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তো আমার নানুর কাছে আমি কথা বলি। বিশ্বাস করেন না এরকম কিছু, নাকি আপনাকে সাহস দেওয়ার জন্য? না, আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কনফিউজ। সেটা বিশ্বাস না করার মতো কিছু না, সে বোধহয় সাহস দেওয়ার জন্য। আর যেটা সেটা সে মনে হয় সে জানতোই যে এরকম কেউ বোধহয় ক্ষতি করার মতো কিছু না আর কি। তো দেখা গেছে যে আমি আমার ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসরের সাথে, উনি আবার এইসব ব্যাপার নিয়ে খুব কথা মানে নাড়ানাড়ি করতেন আর কি। তো ওনার সাথে কথা যখন বললাম, উনি আমাকে আরেকটা সাহস দিলেন যে আমার মা আমার সাথে এরকম করার কারণটা আমাকে বললেন যে আসলে উনিও বিলিভ করেন এটা। আমাকে উনি বুঝালেন যে এটা আসলে যখনই কোনো কিছু ঘটুক না কেন, তার মানে এরকম কোনো যদি আত্মা কিংবা এরকম যদি কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেও থাকে, তো সেটা কারো গায়ে টাচ করার মতো, কোনো হিউম্যান বডিকে টাচ করার মতো ক্ষমতা রাখে না। হয়তো বা সে সামনে দিয়ে যেতে পারে, বাতাস দিতে পারে, কিন্তু হিউম্যান বডিকে টাচ করবে এরকম কখনো এরকম তারা কিছু হয় না। তখন থেকে আমি এখন পর্যন্ত স্টিল না আমি বিশ্বাস করি, এবং আমাকে কেউ কিছু বললে আমি এটা বিশ্বাস করি যে যত কিছুই হোক হিউম্যান বডিতে কাজ করার মতো এটা কখনো তারা, এই ক্ষমতা তাদের কাছে থাকে। তো একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছি, শুয়ে আছি, শুয়ে থাকার সময় দেখতে পেলাম ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তো আমার রুমে একটা খালি জায়গা ছিল, যেখানটা আলমারি রাখার জন্য আর কি খালি জায়গাগুলো করা হতো আর কি রুমে। তো ওইখানটা আমি দেখতে পেলাম যে শুয়ে আছে, ঠিক আমার উপরে, চেহারা দেখা যাচ্ছে না, পুরো চেহারাটা চুল দিয়ে ঢাকা, আমার উপরে হাত দুটোকে ভাঁজ করে, মানে উপর হয় সয় যদি কেউ কারো উপরে, ঠিক এইভাবে করে কে যেন একজন শুয়ে আছে। ঠিক আমি জাস্ট নর্মালি আমি তার দিকে তাকালাম, আমি খুব বেশি ভয়ও পাচ্ছি না, কোনো কিছুই করতেছি না, কিছুই হচ্ছে না। আমি দেখলাম যে জোনাকি পোকার মতো এরকম জলে নিবে যেভাবে, ঠিক আমার উপর থেকে উঠে যাচ্ছে, উঠে উঠে। অদ্ভুত ব্যাপার কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খুবই অদ্ভুত। আমার এটা মানে খুবই ভয়ও লাগছিল সেদিন, যে এইভাবে জলে নিবে করতে করতে সে আমার, আপনি তার মুখ দেখতে পাচ্ছেন না বলছিলেন, এবং কোনোভাবেই তার ফেস দেখা যাচ্ছে না, ফিমেল। আচ্ছা, এবং মানে শেপটা তো আমরা মোটামুটি বুঝলাম। হাইট যদি আমরা বলি, হাইটটা কিরকম হতে পারে? আমি শুয়েছিলাম তখন হাইটটা বোঝা যাচ্ছিল, এবং জোনাকি পোকার মতন জ্বলছিল নিচ্ছিল, এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। হ্যাঁ ঠিক, মানে জ্বলছে নিচ্ছে, মানে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে একবার মানে একটু সামনে গেল আবার একটু দেখা গেল, আবার বন্ধ হয়ে গেল, আবার একটু সামনে গেল, আবার একটু দেখা গেল, ব্যাপারটা এরকম আর কি। ঠিক সে হেঁটেও যাচ্ছে না, আবার উড়েও যাচ্ছে না, বিষয়টা এরকম লাগছে আর কি। আমার খাট থেকে সে নেমে যাচ্ছে কখন, কিভাবে, কি সেটা না, জ্বলছে নিচ্ছে, সে ঠিক ওই খালি জায়গাটা গিয়ে বসে পড়লো। তার চেহারা দেখার প্রশ্ন নেই, তার লাল ব্লাউজ এন্ড সাদা শাড়ি, সেটা আপনি দেখতে, এটা আমি বুঝতে পারলাম। লাল ব্লাউজ, সাদা শাড়ি, উজ্জ্বল ফর্সা গায়ের রং, এটা আমি বুঝতে পারছিলাম যে উজ্জ্বল ফর্সা গায়ের রং, লাল ব্লাউজ, সাদা শাড়ি। তার হাতের ব্লাউজের এই জায়গাটুকু, হাতাটুকু পর্যন্ত মনে হচ্ছিল তখন আপনার, আপনি মানে কিরকম, তখন আমি আসলে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যায় এরকম কোনো কিছু, তখন আর ততদিনে আমি বেশ অ্যাডাল্ট হয়ে যাই। তো তখন আমি আমার ফোনটা হাতে নিই, ফোনটা হাতে নেওয়ার পরে আমি জাস্ট টাইমটা চেক করার, টাইমটা যখনই চেক করি তখন যদি 2:35, তখন আমি বুঝতে পারি যে 2:35। তো এখনো আমি দেখেন, যখন আমি 2:35টাকে আমি অ্যাভয়েড করি, দেখা যায় হচ্ছে যে আমি বাসায় কম্পিউটার ইউজ করতেছি, রাত হয়ে গেছে 2:35, তখন হয়তো আপনি কাউকে ডেকে নিলেন না, আমি রুমের লাইট মানে খুব কনসার্ন থাকি আর কি। ওই বাসায় এখন আমরা থাকি না, তারপর আমি খুব কনসার্ন থাকি। 2:35 দেখা গেল ওয়াশরুমেও যায় না, কিংবা কখনো না। ওই বাসা ছাড়ার পরও 2:35 আমার সাথে একদিন একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমি একদিন গোসল করতে যাই, তো আমরা পরে শুনবো, আমরা আবার পরে শুনবো। দুটো শুনলাম আমরা, এই দুটো আগে হজম করি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা বলার জন্য এবং শোনানোর জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে মেইল আমি পড়ছি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি প্রীতম ভৌমিক, আমি বাংলাদেশি কিন্তু ভারতে বিজনেস করি, তাই পরিবার নিয়ে এখানেই আছি। আমি স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়, তাই লিখছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আজ একটি ঘটনা শেয়ার করতে চাই, আমার জীবনকে একেবারে বদলে দেয়। ঘটনাটি ঘটে 2014 এপ্রিলে। আমি ভারতের রাজস্থানের কোটা নামক একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি অপরিচিত জায়গায় একা যেতে পছন্দ করি। তখনও আমি একা ছিলাম। এয়ারপোর্ট থেকে একটি গাড়ি ভাড়া করে
কোটার জন্য রওনা হই। হাইওয়ে ধরে বেশ কিছু দূর যাওয়ার পর ড্রাইভার একটি শর্টকাট রোড দিয়ে যাওয়ার জন্য বলে। রাত 11টার ওপর হবে তখন, আর হাইওয়ে দিয়ে গেলে বেশি দেরি হয়ে যাবে বলে শর্টকাট নিতে বলি। বাট ইট ওয়াজ মাই ব্যাড লাক যে শর্টকাট রোড দিয়ে আধ ঘন্টা চলে গাড়িটি থেমে যায়। সকালের ঠিক আগে ঠিক হওয়ার কোনো উপায় নেই বলে আমি আবার হাইওয়ের দিকে হাঁটতে থাকি। কিন্তু আমি প্রায় 15 কিলোমিটার দূরে ছিলাম হাইওয়ে থেকে। আশেপাশে ছিল না কোনো জনবসতি। একটা ফ্ল্যাশ লাইটের আলোতে হাইওয়ের দিকে আমি হাঁটছিলাম। আমার জন্য এটা নতুন কিছু ছিল না। এর আগেও এমন সিচুয়েশনে আমি পড়েছি, বাট ওই রাতে আমি নর্মাল কিছু ফিল করতে থাকি। আমি ফিল করি আমার পেছন পেছন বেশ কিছু মানুষ এগিয়ে আসছে। ভয় লাগছিল, কিন্তু সাহায্য পাওয়ার আশা নিয়ে পেছনে ফিরলাম। কাউকে দেখতে পেলাম না, বাট একটু আগেও কিছু মানুষ আসার সাউন্ড পেয়েছিলাম। সাহস নিয়ে আবার সামনে ফিরে হাঁটতে থাকলাম। সাথে সাথে পেছন থেকে সাউন্ড পেতে থাকি। আমি থেমে যাই। আমি ফিল করি বেশ কিছু মানুষ আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের শব্দ পেলাম, তাদের সাথে আজব এক গন্ধ। আমি একেবারে স্থির হয়ে গিয়েছিলাম এবং আমি বুঝতে পারছিলাম না যে কি করব। একটু পর সাহস করে পেছনে ফিরে দেখে আমার হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা হয়েছিল। আমি দেখি কিছু কালো কাপড় পরা মানুষ, তাদের চারপাশে অদ্ভুত বেগুনি আলো, আর এদের পা নেই। বলতে গেলে এক প্রকার বাতাসে ভাসছিল তারা। মুখ ছিল কালো কাপড় দিয়ে মোড়া। বুঝতে পারলাম সুপার ন্যাচারাল কিছু হবে। আমি আর কিছু ভাবছিলাম না। আমি সামনে ফিরলাম এবং দৌড়ানো শুরু করলাম। আমার মনে হচ্ছিল এরাও পিছু কিছু আসবে। সাডেনলি সামনে আলো দেখতে পাই। এটা একটা হোটেলের সাইনবোর্ড, আর সামনেই একটি হোটেল। আমি আরো জোরে দৌড়াতে থাকি। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আমার, বাট থামার কোনো চিন্তাও করিনি। গোল ছিল, আমার লক্ষ্য ছিল যেভাবে হোক হোটেলে পৌঁছাতে হবে। শেষ পর্যন্ত হোটেলে পৌঁছে ফ্লোরে বসে পড়লাম। কথা বলার সাহস ছিল না। এরপর কিছু হোটেলের স্টাফ আমার দিকে আসলেন, আমাকে নিয়ে বসলো এবং এক গ্লাস পানি দিল। আমি কিছুটা নর্মাল হলে হোটেল স্টাফদের দিকে তাকাই। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোমেন্ট ছিল এটি। যাদের থেকে বাঁচতে চেয়েছিলাম আমি সকল শক্তি দিয়ে দৌড়ে হোটেলে আশ্রয় নিলাম। এটা যেন সেই তাদেরই আস্তানা। যাদের আমি হোটেলের কর্মী ভেবেছিলাম তারা আসলে মানুষই ছিল না। সকলে ছিল কালো কাপড় পরিহিত। এদের কারো পা ছিল না। এদের মুখ খোলা ছিল এবং আর তা ছিল ভয়াবহ। চোখ ছিল সম্পূর্ণ কালো, নাক গাল সবকিছু ছিল ঝলসানো। নাক আর চোখ দিয়ে বেগুনি কিছু একটা বেরিয়ে আসছিল। আর কিছু দেখার আগেই আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। এক পুলিশ কর্মচারী আমাকে প্রশ্ন করলো, আপনি গভীর জঙ্গলে কি করছিলেন? আমরা একটি গাছের নিচে খুঁজে পাই, আর আপনি গত 13 দিন কোথায় ছিলেন? আপনার বন্ধু ও পরিবার আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি গত 13 দিন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। 13 দিন কিভাবে সম্ভব? আমি তো গতকালই বাসা থেকে এয়ারপোর্টে যাই। রাজস্থান এয়ারপোর্ট থেকে কাল রাতেই তো আমি গাড়িতে উঠলাম। সবই তো মনে আছে। 13 দিন নিখোঁজ থাকে কিভাবে? একটু পর আমার বাবা আসে, আমাকে বলে, কোথায় ছিলে তুমি? আমি রাজস্থান যাওয়ার জন্য বাসা থেকে এয়ারপোর্টে গিয়ে এখানে আসলে কিভাবে? আমি জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? বাবা উত্তর দিল, তুমি এখন রাজস্থান থেকে 1000 কিলোমিটার দূরে পাঞ্জাবের পাঠানকোটের একটি হাসপাতালে, আর তোমাকে পাওয়া গিয়েছে পাঠানকোটের একটি জঙ্গলে। একদল গ্রামবাসী তোমাকে সেখানে দেখতে পায়। আমি শারীরিকভাবে একদম সুস্থ ছিলাম। একটা আঁচড়ও পাওয়া যায়নি আমার দেহে। কিভাবে সম্ভব? আমি আর কিছু বলিনি, চুপ ছিলাম। কারণ কোনো উত্তর ছিল না আমার কাছে। কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না। যাদের অস্তিত্ব আমি কখনো বিশ্বাস করতাম না, আজ তাই আমার জীবন একেবারে বদলে দিয়েছে। সেই 13 দিনের মাথায় সেই 13 দিনের রহস্য এখন আমি জানতে পারিনি, যা আমাকে সম্পূর্ণ অন্য মানুষ বানিয়ে দিয়েছে, বদলে দিয়েছে আমার সবকিছু। এই 13 দিন আমার জীবনের ঘটনাটি কাউকে ঠিক ভাবে শেয়ার করিনি, বাট আজ সবার সাথে আমার জীবনের মুছে যাওয়া 13 দিনের ঘটনা শেয়ার করছি। আর আপনি দেখেননি বলে তারা নেই ভাবা একেবারেই ঠিক না, তারা আছে।
আজ না হয় কাল আপনি এদের দেখা পেয়ে যেতে পারেন। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ। এবং আপনি ইমেল দিয়ে জানাতে বলেছিলেন আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়। আমি সেটা মিস করেছি, বাট আপনি নিশ্চয়ই শুনছেন। রেগুলার লিসনার হলে তো আসলে ওপেন করে জানানো দরকার নেই। প্রীতম, এখনো আপনাকে অনেক ধন্যবাদ। এখনো যে আমরা এরকম দারুণ দারুণ সব ঘটনা, ভূত এফএম অনেকদিন হয়ে গেছে, এখন যেরকম ঘটনা পাই, এটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। তার মানে এই ঘটনাগুলো প্রতিনিয়তই মানুষের সাথে ঘটে, কারণ একদম কাছাকাছি সময়ের কিছু ঘটনাও কিন্তু আমরা পেয়ে যাই এবং এই ঘটনাগুলো চলতেই থাকবে। এগুলো আসলে একটা চলমান ব্যাপার এবং আজীবন সেটা চলতেই থাকবে এবং আমরা ঘটনা পেতে থাকবো। আশা করি আপনারা পাঠিয়ে যাবেন আমাদের কাছে এবং আশা করি আপনারা যারা ইন্টারেস্টেড এই সমস্ত বিষয় নিয়ে তারা আমাদের স্টুডিওতে বেশি বেশি করে আসবেন। এরকম ধরনের আজব ধরনের ঘটনাগুলো আমাদের মানে জানাবেন এবং সেই সাথে সমস্ত পৃথিবীর বাংলা ভাষা যারা বোঝেন সেই সমস্ত মানুষরা শুনবেন আপনাদের কাছ থেকে এই ঘটনাগুলো। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ প্রীতম, এত চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাকে। অনেক মানে ভালো লেগেছে আমার ঘটনাটা এবং অনেক ভয়ঙ্কর লেগেছে। আমরা এখন একটা লিসনার, আমি সিরাজুল ইসলাম, বনানী থেকে এসেছি। আমার যে ঘটনাটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে কারোর সাথে কখনো আমি শেয়ার করিনি। আর এটা হচ্ছে আমার বিয়ে রিলেটেড, এই জন্য এতদিন কারোর সাথে বলা হয়নি। তো আমি সানন্দবাড়িতে জব করতাম। এটা হচ্ছে আপনার জামালপুর ডিস্ট্রিক্ট, দেওয়ানগঞ্জ থানার ভেতরে পড়ে। তো সেখানে জব মানে জব চলাকালীন সময়টা খুব ভালো ছিল। আমার ক্যারিয়ারের প্রথম ছিল, আমি একটা টয়লেটিস কোম্পানিতে সেখানে জব করতাম। তো এবং ঘটনাগুলো ঘটা শুরু হয় আমার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে। এর আগ পর্যন্ত ভালোই ছিলাম, যদিও শুনতাম বিভিন্ন হন্টেড প্লেস আছে, তারপরে কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঘটনাগুলো ঘটা শুরু হয়। 2005-এ আমার মায়ের পীড়াপিড়িতে আমি বিয়ের পাত্রী দেখার জন্য সম্মত হই এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিই যাকেই দেখাবে সেখানে সম্মতি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি রাতে মানে স্বপ্নে দেখি আমাকে বিয়ে করার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। পরে আমি বিষয়টাকে আসলে গুরুত্ব দেইনি। দেওয়ার পরে আমি আবার চলে আসি। তো আমি আসলে আমার কর্মস্থল ছিল সানন্দবাড়ি, তো এটা যমুনা নদী পার হয়ে আসতে হতো। তো আমাকে প্রথমে সৈয়দপুর থেকে গাইবান্ধা এবং গাইবান্ধা থেকে আপনার সানন্দবাড়ি এভাবে আসতে হতো। তো আমি দুপুর 2টোর বোট ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই এবং গাইবান্ধা ব্রিজ ঘাটে গিয়ে দেখি যে নৌকা চলে গিয়েছে। নৌকাটি আমি মিস করি এবং চরম বিরক্তি ছিল আমার ভেতরে, খুব মানে ঘেমে গিয়েছিলাম। এই সময় একটা মেয়ে পাশে এসে আমার দাঁড়ালো এবং কি যেন বলতে চাচ্ছে, আমি আসলে মানে মোটেও আমি গুরুত্ব দেইনি। তখন ইতিমধ্যে একটি নৌকা দেখলাম, বেগুন বোঝাই করা একটি নৌকা। তাদেরকে আমি রিকোয়েস্ট করার পর তারা রাজি হলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তখন আমি সেই নৌকায় উঠলাম। ওঠার পর ভেতরে দেখি 2জন মহিলা এবং একটি মেয়ে শিশু, আর বেগুনের ব্যাপারে আর 2জন মাঝি। নৌকাটা ছোট নৌকা ছিল। তো নৌকা আপনার বাঙালি নদী পার হয়ে আমরা যমুনায় ঢুকলো। তখন বর্ষাকাল ছিল এবং নদীতে প্রচন্ড রকমের ঢেউ এবং বাতাস ছিল। তো মোটামুটি যমুনার 2 কিলোমিটার ভেতরে ঢোকার পরে দেখলাম সেই মেয়েটি আমার পাশ দিয়ে একটি বড় একটি নৌকায় পার হয়ে গেল। আসলে আমি কাউকে খেয়াল করতে পারিনি, শুধু মেয়েটিকে দেখেছি। চোখে চোখ পড়ার পর দেখলাম যে সে আমার দিকে মানে খুব রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পরে আমি আমার দৃষ্টিটা ফিরিয়ে নিলাম। ফিরিয়ে নেওয়ার পরেই নৌকাটা অনেক দূর চলে গেল এবং আমাদের যে নৌকা, ছোট নৌকা, এটা হঠাৎ করে মানে বিকট শব্দ শোনা গেল। যে ফ্যানে নৌকা যে মানে যে ফ্যান দিয়ে চলে সে ফ্যানটি ভেঙে গিয়েছে এবং বিকট শব্দ। আমরা বুঝতে পারলাম যে আসলে ফ্যানটি ভেঙে গিয়েছে এবং ঢেউ এই পরিমাণ ছিল যে নৌকাটাকে ডুবিয়ে দেবে। নৌকা উল্টে যাওয়ার উপক্রম। তখন লোকজন ভেতরে কান্নাকাটি শুরু করে দিল। তখন আমি মাঝিকে বললাম যে ভাইয়া কিছু করেন। তখন তারা বৈঠা দিয়ে চেষ্টা করলো, লগি ফেলছে কিন্তু লগি ঠাও পাচ্ছে না, মানে এত গভীর। তো প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পরে একটা ডুবো চড়ে মানে সেই লোক ঠেকছে। তখন আমরা আস্তে আস্তে একটা চড়ে গিয়ে আশ্রয় নিলাম এবং অন্য একটি নৌকার সহযোগিতা নিয়ে ফ্যানটি ঠিক করলাম এবং আমরা সানন্দবাড়ি
ফিরে এলাম। ঠিক তার পরদিন আমি খেওয়ারচরের উদ্দেশ্যে রওনা হয়েছি। খেওয়ারচর হচ্ছে আপনার রৌমারী থানার একটি অংশ। তো এটা সায়দাবাদ বাজার হয়ে যেতে হয়, ছোট্ট একটি বাজার। তো সায়দাবাদ বাজার পার হওয়ার পরে একটি নদী পার হতে, সেই নদীর নাম হচ্ছে আপনার জিঞ্জিরাম নদী। এটা সানন্দবাড়ির উপর দিয়েও গিয়েছে। তো জিঞ্জিরাম নদী পার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার একটি নদী পার হলাম। নদীটা আসলে খুব বিচিত্র, আপনার লাইলনের দড়ি দুই প্রান্তে এবং একটি রিং এর সাথে নৌকা লাগানো, এভাবে করে আমি নদী পার হলাম। পার হওয়ার পরে পিচ্ছিল পথ, খুব বিরক্তিকর অবস্থা, মানে কোন রকম বাজারে পৌঁছলাম। পৌঁছানোর পরে কাজ করলাম, কাজ সারার পরে কিছু সদের করলাম। সেখানে বেশ বড় বড় আপনার দেশি পুঁটি ছিল, প্রায় 8-6-7 ইঞ্চি লম্বা এরকম। তো নিয়ে আমি বাড়ি ফিরছি। একজনের পরামর্শ নিলাম যে আসলে সহজ পথ কি। তো মজনু নামে একজন, তিনি আমাকে একটি পথ দেখিয়ে দিল যে গেলেই আপনি একটা মানে সেখানে কোনো না কোনো নৌকা পেয়ে যাবেন এবং নৌকা দিয়ে চলে যাবেন। আমি গ্রামের পথ আপনার মানে ধান ক্ষেতের আইলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যখন আমি পৌঁছালাম ঘাটে গিয়ে, আসলে সেটা কোনো ঘাট ছিল না, জাস্ট একটি নৌকা দাঁড়ানো ছিল। তো 8-10 বছরের একটি ছেলে নৌকায় বসে আছে, ছোট ডিঙ্গি নৌকা। তো আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে সায়দাবাদ ঘাট পর্যন্ত পৌঁছে দাও। তো সে প্রথমে রাজি হয়নি, সে বললো যে বাজার আসার পরে হবে। তো আমি বললাম যে দেখো রাত হয়ে যাচ্ছে, আমি তো বিপদে পড়ে যাব। তো পরে সে রাজি হলো এবং সে স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে যাচ্ছে এবং আপনার সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গিয়েছে এবং জ্যোৎস্না রাত, এবং মানে জ্যোৎস্নার আলোয় নদীর পানি ঝিকমিক করছে, বেশ সুন্দর একটি দৃশ্য। কিছু দূর যাওয়ার পরে মানে বিকট ধরনের খটখট শব্দ শোনা যাচ্ছে, যেটা শোনার পরে আমি খুব ভয় পাই। তারপর সে ছেলেটিকে জিজ্ঞেস করার পর সে দেখিয়ে দিল যে সামনে অনেকগুলো নদীতে বাঁশ গাড়া আছে এবং মানে স্রোতের ধাক্কা লেগে সেই শব্দগুলো হচ্ছে। যাই হোক, পরে সেটা পার হলাম। তারপর পার হলেও কিন্তু মানে ভয় পাচ্ছিলাম। তো একটা পর্যায়ে দেখলাম যে ছেলেটি খুব ক্লান্ত হয়ে গিয়েছে, তার পক্ষে আসলে স্রোতের বিপরীতে মানে বৈঠা চালানো কঠিন হয়ে গিয়েছিল। পরে তাকে আমি সহযোগিতা করার জন্য আমি চেষ্টা চালাচ্ছিলাম। তো চেষ্টা চালাতে গিয়ে একটা পর্যায়ে লক্ষ্য করলাম যে আমিও টানতে পারছি না, মানে কে যেন নদীর নিচ থেকে সে বৈঠা টেনে ধরছে। তো আমি ভয় পেয়ে গেলাম। তারপরও মানে কষ্ট করে চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে যে কে যেন টেনে ধরছে। হঠাৎ করে নৌকাটা কিসের সাথে গিয়ে ধাক্কা খেলো, নদীর তলদেশে হয়তো কিছু একটা ছিল। আচ্ছা, এবং সেটা ধাক্কাটা খুব অস্বাভাবিক আসলে নদীর তলদেশে, বাট কিছুটার সাথে ধাক্কা খেয়েছে। ওকে, ধাক্কা খাওয়ার পর প্রচন্ড স্রোতে নৌকাটা উল্টে গেল। উল্টে যাওয়ার পর আমার সেই ছেলেটির কোনো কথা মনে ছিল না। আমি কিন্তু তলদেশে চলেই যাচ্ছি এবং যখন আপনার তলদেশের মাটি দিয়ে গিয়ে আমার পা ঠেকার পরে আমি উপরে ওঠার চেষ্টা করছি, ঠিক তখনই লক্ষ্য করলাম আমার কাঁধের উপর শক্ত দুটো হাত আমাকে চেপে ধরলো এবং আমাকে নিচের দিকে চেপে ধরলো এবং আমি উঠতে পারছি না। প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, উঠতে পারছি না। নাক মুখ দিয়ে আমার পানিও ভেতরে চলে গিয়েছে। একটা পর্যায়ে কোন রকম মানে ছাড়িয়ে আমি উপরে উঠে একটা দম নিলাম। দম নেওয়ার পরেই সাঁতার কেটে তীরে ওঠার চেষ্টা করছি। তীরে উঠতে গিয়ে লক্ষ্য করলাম যে আমার পা কিছু একটা মানে লতার মধ্যে, মনে হচ্ছে যে কেউ একজন আমার লতা পেঁচিয়ে দিচ্ছে পায়ে এবং আমাকে আটকানোর চেষ্টা করছে। আমি প্রাণপণে কোন রকম তীরে গিয়ে উঠলাম এবং পিছনে না তাকিয়ে দৌড় দিলাম। প্রায় 1/2 কিলোর মতো পথ হবে। দৌড় দেওয়ার পর আপনার সায়দাবাদ বাজারে গিয়ে অন্ধকার, হঠাৎ একজনের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার পরে কিছু বলতে পারছি না। তিনি আমার পরিচিত, ওনার নাম হচ্ছে ইস্কান্দার। তো উনি আমাকে দেখে বলছে, বস আপনি এখানে এত রাতে? তো মানে সে প্রশ্ন করছে অনেক কিছু, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এবং ততক্ষণে কিন্তু কোনো দোকানপাট কোনো কিছুই খোলা নেই। তখন সে বুঝতে পেরেছে যে আসলে জায়গাটা হন্টেড, কিছু একটা হয়েছে। তখন সে বললো যে বস আপনি ভ্যানে বসেন। তো ভ্যানে কোনো সিট ছিল না, একটা কনডেন্স মিল্কের কার্টুন, ইনটেক কার্টুন, সে কার্টুনে সে বসে আছে আর আমাকে বসতে বললো। তো আমি ভ্যানের রেলিং এর উপর বসলাম।
তো যাচ্ছি, ঠিক এর কয়েক মিনিট পরেই পেছন থেকে আমরা মানে কোনো শব্দও পাইনি, হঠাৎ করে দেখছি যে একটি ভটভটি মানে অর্থাৎ স্যালো ইঞ্জিন চালিত 3 হুইলার এসে ধাক্কা দিল আমাদের ভ্যানে, এবং সাথে সাথেই স্ক্যানার পড়ে গেল। ব্যালেন্সটা কিন্তু তারই বেশি থাকার কথা, সে পড়ে গেল, এবং ভ্যানে আমি এবং ভ্যানের ড্রাইভার। আচ্ছা, তখন ভ্যান আর ভ্যান নেই, ভ্যান হয়ে গেছে রোলার কোস্টার। রোলার কোস্টারের গতিতে ভ্যান এগিয়ে চলছে। আমি পিছনে শুধু তাকিয়ে দেখলাম এক মুহূর্ত, স্ক্যানার ঠিক বাঁশ পাতা শুকিয়ে যাওয়ার পরে বাতাস এলে যেমন মাটিতে গড়ায়, ঠিক সে রোডের উপর সেভাবে গড়াচ্ছে এবং ভ্যানের দিকে আসছে। এটাও খুব অদ্ভুত ব্যাপার, পেছন থেকে যদি ধাক্কা দেয় সামনের দিকে গিয়ে পড়ার কথা, অথবা পেছনে পড়লেও সামনের দিকে গিয়ে ঘুরে যাওয়ার কথা না আর কি। তো এটাও একটা অদ্ভুত ব্যাপার। এবং একই সাথে আপনার যে এই একই দিনে দুইবার আপনি যেরকম ঘটনা মানে পড়লেন, আচ্ছা আপনি মনে হয় শেষ করেননি, তারপরে তো নিশ্চয়ই ওনাকে উঠানো হয়েছিল এবং মানে আপনার তারপরে কি করলেন সেটাকে শুনে নেই। তারপর আমি সামনের দিকে দৃষ্টি দিতেই দেখি যে মানে আপনার ভটভটির যে ড্রাইভার, হ্যাঁ, অদ্ভুত রকমের চেহারা এবং তার মাথাটা পেছন দিকে ঘোরানো ছিল। আচ্ছা, এবং তার দিকে দৃষ্টি পড়া মাত্রই মনে হচ্ছে যে তার চোখ দুটো বের হয়ে আসছে, প্রচন্ড রাগ। মাথা ঘোরানো ছিল, আপনি চোখ দেখানোর কথা না আসলে, মাথাটা পেছন দিকে ঘোরানো, আপনাদের দিকে মানে আমাদের দিকে ঘোরানো, মানে মাথাটা আপনার দিকে ঘোরানো, শরীরটা উল্টা দিকে। হ্যাঁ, সেটা হলো আপনি চোখ দেখতে পাবেন। এবং মানে প্রচন্ড রকমের রাগ তার। আমি সাথে সাথে আমার দৃষ্টিকে সরিয়ে ফেলি এবং ওই মানে তাৎক্ষণিক আমার ভেতরে আমার একটা কাজ করে, মানে যে আমি কিভাবে বাঁচবো। এবং সামনেই একটি খ্যারের পুঁজ দেখি এবং আমি সেখানে লাফ দিয়ে নিজেকে সে যাত্রায় আমি রক্ষা করি এবং খুব দ্রুত আমি দৌড়ে গিয়ে স্ক্যানারকে ধরি। স্ক্যানার দম নিতে পারছিল না, সে হাঁপাচ্ছিল আর মানে সে কোনো কথাই বলতে পারছিল না। পরে আমি তাকে আশ্বস্ত করি যে সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তখন আমি মানে তাকে পানি খাওয়ানোর জন্য পানি খুঁজছি এবং মানে রোডের পার্শ্ববর্তী এক বাড়ি থেকে পানি নিয়ে তার চোখে মুখে আমি পানি ফেলে দিই এবং পানি খাওয়ানোর পরে কোন রকম সে যখন উঠে দাঁড়ায়, তারপরে আমরা ভ্যানে করে বাড়ি ফিরে আসি। ওকে, এই যে একই দিনে আপনার সাথে দুটো ঘটনা ঘটলো এবং একটা ঘটনা থেকে বাঁচার পরে আরেকজন সাহায্য করতে আসলেন, তিনি এবং আপনি দুজনে আবার বিপদে পড়লেন, মানে কোনো ভুল ছিল কি কোনো কিছুতে যার জন্য এই ঘটনাগুলো ঘটলো? মানে থাকে না যে অনেক সময় এরকম থাকে যে কোন একটা জিনিস ঘটার কারণ মানে একটা কারণ থাকে, এই যে দুটো ঘটনা একই দিনে ঘটলো এর পেছনে কোনো কারণ আছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, এর আগের একটি ঘটনা এটার সাথে আমার মিল আছে। সেটা হচ্ছে আমি একদিন বাইকে করে আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি একদিন বাইকে করে সেই পথ দিয়ে আমি যাচ্ছিলাম। তো আমার সামনে দিয়ে মানে কোনো বাতাস হচ্ছিল না, মানে কোনো বাতাস বা ঝড় কিছু ছিল না। দেখছিলাম যে মানে ধুলোর কুণ্ডলী রাস্তা পার হয়ে গেল আমার সামনে দিয়ে, হ্যাঁ, এবং সেটার ভেতর দিয়েই কিন্তু আমি ক্রস করলাম এবং ক্রস করার সময় আমার কাছে মনে হলো যে মানে কাপড় জাতীয় কিছু একটা আমার গায়ে লেগেছে, কিন্তু আমি কিছুই দেখতে পারিনি। কাপড় জাতীয় কিছু একটা লেগেছে, তো আমি পার হয়ে গেলাম এবং কিছু দূর যেতেই মানে একটা রাস্তার উপর দিয়ে একটা ভেড়া ক্রস করতেছে এবং সেটাকে আমি বাঁচাতে গিয়ে আমি বিপদে পড়ি, অর্থাৎ মানে আমি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যাই এবং পড়ে গিয়ে আমার মানে হাঁটু, হ্যাঁ, এগুলো সব ছুলে যায়, তারপরে আমার কোনোই ছুলে যায়। আমি 22 দিন আমি মানে কোনো কাজ করতে পারিনি, আমি টোটালি চিকিৎসাধীন ছিলাম এবং রেস্টে ছিলাম। ওকে, সো সেটা একটা কারণ আপনি বলছেন, মানে সেখান থেকে এই ঘটনা মানে রিলেশনটা আমি এখনো বুঝিনি। আমার কাছে হয়তো মনে হচ্ছে যে সেই সময় হয়তো আমার মানে সেই মানে যে মানে আপনার যে কুণ্ডলিটা যে পার হয়েছে, আসলে ওটার ভেতর দিয়ে আমার যাওয়াটা উচিত হয়নি। আচ্ছা, আপনি বলছেন যে ওই ঘটনার কারণে আপনার পরবর্তী দুটো ঘটনা ঘটেছে, তারপর থেকে আপনার সাথে বিপদ ঘটতে শুরু করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আসসালামু আলাইকুম আসল ভাই, আমি রূপম দাস স্বপ্নের ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। তো আমি আমার জীবনের একটি অতি প্রাকৃতিক ভৌতিক ঘটনা আপনার সাথে শেয়ার করছি। আসল ভাই, ঘটনাটি ছিল শীতকালে। তো আমার এক পরিচিত এক আত্মীয় শীতকালের কোনো এক রাতে মারা যান, ঠিক 5টা 5:30টার দিকে। তো
তারপরে সেখানে আমরা উপস্থিত হই এবং সেটা ছিল সিলেট অঞ্চলে, সিলেটের সুনামগঞ্জ। তো আমাদের ওই সিলেট সুনামগঞ্জ থেকে তার বাড়ি যেতে 10-11 ঘন্টা লাগতো, কারণ রাসেল ভাই আপনি জানবেন যে সিলেট থেকে রাজশাহীর দূরত্বটা অনেক হবে। তো যেহেতু আমাদের আত্মীয় হয় সেহেতু রাত্রেবেলা সকলে সিদ্ধান্ত নিল যে তার লাশ তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো সেই লাশের গাড়িতে যে আমার যে খালামণি আর কি মৃত্যুবরণ করেছিল, সে খালামণির ভাই মানে আমার মামা এবং তার এক বন্ধু ছিল, দুজন পিক আপের পিছনে উঠলো এবং রাসেল ভাই, আমি এবং আমার এক দাদা ছিলেন, আমরা দুজন পিক আপের ড্রাইভারের সাথে উঠলাম। এবং তাছাড়াও আরেকজন বয়স্ক মতো মুরব্বী আমাদের প্রতিবেশী খুব সাহসী করেছিল, তো ওনাকেও আর কি গাড়িতে নেওয়া হলো। তো আমরা 5 জনে লাশ নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম রাসেল ভাই। তো রওনা দিয়েছি তখন ঠিক 7টা বেজে গেছে। তো আমরা যাচ্ছি রাসেল ভাই 2-3 ঘন্টার মতো হয়েছে। এমন সময় যে আমাদের যে ড্রাইভার ছিল, ছোট পিক আপ, লাশ গ্রহণ করা পিক আপের যেমন সাইজ ওরকম, তো ড্রাইভারটা বলছে রাসেল ভাই যে তার কাছে খুব ভার লাগছে গাড়িটা। তো আমরা অবাক হয়ে গেলাম যে গাড়ি ভার লাগে। সে বললো যে মানে ইট বোঝাই করলে যেরকম ভার হয় ঠিক সেরকম লাগছে তার কাছে, সে খুব ঘামছিল। তো তখন আমি ভাবলাম যে হয়তো সে ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে বা কিছু হতে পারে। তো আমি বললাম যে ড্রাইভার সাহেব আপনি গাড়িটা একটু রাস্তার পাশে রাখুন, চা নাস্তা করে আমরা আবার রওনা দিই। তো ভালো কথা রাসেল ভাই, গাড়িটা থামানো হলো এবং পরবর্তীতে আমরা পিক আপের উপরে গিয়ে দেখলাম যারা ছিল সবাই ভালো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আধা ঘন্টা পর আমরা নাস্তা টাস্তা করে আবার রওনা দিই রাসেল ভাই। এমন করতে করতে আমরা যখন মেইন রোড ছেড়ে রাজশাহী ঢোকার জন্য একটু গ্রামের পথ ধরে শর্টকাটের জন্য ড্রাইভার যখন ঢোকায় গাড়িটা, তখন রাত 10:30 থেকে আনুমানিক 11টা বাজতে রাসেল ভাই। তো ঠিক সেই মুহূর্তেই সেখানে রাসেল ভাই বলে রাখা ভালো, চারপাশে অন্ধকার, কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না এবং অনেক গাছগাছালি ছিল, মাদারি গাছ, আপনার বট গাছ সহ বিভিন্ন বড় বড় গাছ ছিল। তেমন একটা পর্যায়ে হঠাৎ করে গাড়ি একটা হোঁচট খায় এবং ব্রেকটা ফেলের মতো হয়ে যায়। তো একটু খাদের মতো একটা কোনাতে গাড়িটা আসলে পড়ে যায়। তেমন সময় রাসেল ভাই পিক আপের উপর থেকে 2-3 জন চিৎকার দিয়ে বলে যে লাশটা নিচে পড়ে গেছে। তো এত অন্ধকার রাতে লাশ নিচে পড়ে গেছে। আমরা যাই হোক গাড়ির ভিতর থেকে গাড়ির হেডলাইট জ্বালানো হলো। আমরা যদি আমাদের কাছে টর্চ লাইট ছিল, মোবাইলের লাইট ছিল, আমরা সবাই লাইট নিয়ে দেখি কি রাসেল ভাই নিচে লাশটি যেভাবে পড়েছে, ওটা আসলে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, লাশটি মানে হাফ শূন্য উঠে আছে এবং হাফ মাটিতে পড়ে আছে, এরকম একটা ওয়েতে রাসেল ভাই পড়েছিল। তো যাই হোক মুরব্বী করে যে লোকটা ছিল সে বললো যে তোমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, এরকম লাশ বহন গাড়িতে এরকম হতেই পারে। তো ঠিক সেই মুহূর্তে রাসেল ভাই কোরআন শরীফ তেলাওয়াত করলো মুরব্বী লোকটি এবং আমরা সবাই দোয়া করতে লাগলাম, দোয়া দরুদ করতে লাগলাম। অবশেষে আস্তে আস্তে লাশটা শান্ত হলো এবং মাটিতে আবার পতিত হলো। তো তখন ওটাকে আবার উঠিয়ে ট্রাকের উপরে উঠিয়ে ড্রাইভার সাহেব চালানো শুরু করলো এবং অনেকে বললো যে এরকম মাঝরাতে লাশ নিতে হলে এরকম হয়, তো একটা কোরআন শরীফ লাশের সামনে দিয়ে দেওয়ার জন্য। তো রাসেল ভাই আমাদের ভুল হয়েছিল যে আমরা যখন লাশটা উঠাই তখন ভুল করে কোরআন শরীফটা ওঠানো হয়েছিল না, তো এই কারণে হয়তো সমস্যা হতে লাগলো। তার বেশ কিছুক্ষণ পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে রাত যখন 12টা, 12:30 একটু বেশি হবে, তখন আমরা রাসেল ভাই চৌরাস্তা পার হচ্ছি। ঠিক এমন সময় আমাদের পিক আপের সামনে আমরা দেখতে পেলাম রাসেল ভাই 2-3 জন মৌলবীর মতো লোক, চুপ টাইপের, তারা আমাদের গাড়িকে হাত ইশারা দিয়ে থামাচ্ছে। তো গাড়ি থামানোর পরে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন। আদবের সহিত আমরা বললাম যে আমরা রাজশাহীতে যাব, আমাদের গাড়িতে লাশ আছে। তো হুজুরের একজন হুজুর, তার ব্যবহারটা একটু অন্যরকম হলো, সে হয়তো কিছু একটা দেখেছে বা বুঝতে পেরেছে। সে বলল যে বাবা জান তোমরা যে যাচ্ছ পথে খুব সাবধানে থেকো, হয়তো বিপদ হতে পারে। তো রাসেল ভাই আমরা কথাটাকে সেরকম গুরুত্ব সহিত না দিয়ে আমরা যেতে লাগলাম। তো যেতে যেতে রাসেল ভাই আরো আধা ঘন্টা বা 40 মিনিট হয়েছে, এমন সময় হঠাৎ মানে পিক আপের উপর থেকে চিৎকার শোনা যাচ্ছিল। তো চিৎকার শুনে আমরা গাড়ি থামিয়ে 2 জন যাই এবং উপরে পিক আপের উপরে যে 2 জন ছিল তারা একজন আর কি খুব ভয় পেয়েছে। সে বলছে যে লাশের যে কাফনের কাপড় ছিল তার মধ্যে থেকে ভাইব্রেশনের মতো আর কি রাসেল ভাই মানে কোনো একটা কম্পন হচ্ছে
এবং লাশের হাতটা নাকি বারবার নড়ে উঠছিল। তো আমরা যখন যে লাইট মারি তখন এরকম কিছু আমরা দেখিনি, কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করলাম যে লাশের যে পায়ের জায়গাটা সেটা আস্তে আস্তে রাসেল ভাই ছিঁড়া, ওই জায়গাটা পুরো কাফনের কাপড় থেকে 2টা পাও বেরিয়ে গেছে। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না যে পায়ের ওখানে মানে ব্লাড জাতীয় কিছু একটা ছিল, কিন্তু তার মৃত্যু হয়েছিল স্বাভাবিকতই, কোনো ব্লাডের কথা না। লাশ যে পড়েছে সেখানেও কোনো ব্লাড থাকার কথা না রাসেল ভাই। তো এমন সময় আমরা খুব ভয় পেয়েছি এবং ঘাবড়ে যাই। আমরা যেহেতু একটা বাজারের মধ্যে ছিলাম, তো বাজারের ভিতরে যে আমরা তারপরও মোমবাতি আগরবাতি কিনে যেভাবে হোক আমাদের যেতে হবে, সবাই সবার ভয়কে সংযত করে যাত্রা পথে যাত্রা করি রাসেল ভাই। এবং আমি কখনো বুঝিনি যে আমাদের জীবনে রাসেল ভাই এমন একটা এক্সপিরিয়েন্স হবে। সেটা হয়ে গেল ঠিক আপনার রাত্র 3:30টার দিকে। ঠিক তখন হঠাৎ করে গাড়িটা আপনার মাঝার রোডের কাছে গিয়ে গাড়িটা থেমে গেল, ট্রাফিক ছিল না। তো গাড়ির পিছনে যে 2জন ছিল তাদের একজন হাওমাও করে কাঁদতে কাঁদতে নিচে পড়ে গেল এবং সে বলল যে লাশটা উঠে বসেছে। তো আসলে আমরা সবাই অবাক হয়ে গেলাম যে লাশ উঠে বসবে, আশেপাশে কোনো লোক নেই, পুরো অন্ধকার রাত্র, নির্জন রাত্র, দূরে 2-1টা বাতি দেখা যাচ্ছিল। তো সবাই খুব ঘাবড়ে গেলাম। তো অবশেষে রাসেল ভাই যখন জিনিসটা দেখতে পেলাম যে লাশটা ঠিকই আছে, বাট এটা উপর করে বসানো রাসেল ভাই যেরকম হয় ঠিক সেরকম আছে। তো রাসেল ভাই এটা দেখার পরে আমাদের ড্রাইভার সাহেব আর গাড়ি চালানোর সাহস করলো না। ওখানে আমরা 4 জন বসেছিলাম, যুবথুবু হয়ে খুব ভয়ে ছিলাম রাসেল ভাই। এবং অবশেষে যখন 5:30 কি 6টা বাজে মসজিদের আজানের ডাক শোনা যাচ্ছিল, আকাশটা একটু একটু করে ফর্সা হচ্ছিল, রাসেল ভাই তখনই আমরা ওখান থেকে 2 জন ছুটে গিয়ে মসজিদ থেকে মুয়াজ্জিন এবং কোরআন শরীফ আনানো হয়। তারপর রাসেল ভাই গাড়ির পাশে কোরআন শরীফ রাখা হয়, কোরআন তেলাওয়াত করা হয় এবং অবশেষে যখন পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় তখন রাসেল ভাই আমরা রাজশাহীতে পৌঁছে যাই। তো রাসেল ভাই মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা দেওয়া হয়তো সবসময় বৈজ্ঞানিকভাবে দেওয়া সম্ভব না। তবে রাসেল ভাই নিজের আত্মীয়ের সাথে ঘটায় আমি জিনিসটা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে বাধ্য। এবং আমি প্রত্যেকের সাথে সবসময় আছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া কামনা করছি। Bhoot FM, the night comes alive with Graminphone. চলে যায় আপনার ঘটনায়। আচ্ছা, তখন হচ্ছে যেটা যে আমি তখন জব করি, তো আমার ডিউটি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে নাইট শিফট যেটা হতো আর কি, রাতের 11টা-12টার দিকে আমার শেষ হতো। তো অফিস শেষ হওয়ার পরে আমি বাসার দিকে ফিরতাম আর কি। তো তখন একবার হরতালের সময় খুব বেশি গন্ডগোল ঢাকায়, তো দেখা যাচ্ছে যে প্রচন্ড রকম ঝামেলা হচ্ছে। তো অফিস থেকে বের হয়ে আসতে আসতে আমাদের কি ড্রপ সিস্টেম ছিল, ড্রপ আমাদেরকে বাসায় দিতে দিতে প্রায় 2টো বেজে যায়। তো রাতে 2টো বেজে যায়। তো তখন আমি বাসায় গিয়ে আম্মু বাসায় ছিল, আম্মু আর আব্বু। তো আম্মু তখন ঘুম থেকে ওঠার পরে আম্মু বলতেছে যে আমি আম্মুকে বললাম, আম্মু প্রচন্ড রকম ক্ষুধা লাগছে, তুমি জাস্ট ভাতটা রেডি করতে থাকো, আমি গোসল করে আসতেছি। এটা জাস্ট বলে আমি শাওয়ারে যাই। তো আমি আপনাদেরকে আগেই বলছি যেটা হচ্ছে যে 2:35 আর কি, জিনিসটাই আসলে 2:35 হলে এখনো আসলে অনেক ধরনের আমি ফিল করি যে আসলে 2:35 আমি ইনসিকিউর অবস্থায় থাকি। তো তখন দেখা যাচ্ছে যে আমার সাথে হয়তো বা কোনো কিছু হতে পারে। তো তখন দেখা যাচ্ছে যে 2:02 মতো বাজে। তো আমি গোসল করতে ঢুকি, বাথরুমের লাইটটা জ্বালানো থাকে। তো আমি আমার রুমে গোসল করতে থাকি, ওয়াশরুমে। তো হঠাৎ গোসল করতে করতে যখন আমি আমার যে শ্যাম্পু ট্যাম্পু সবকিছু যখন ইউজ করতেছি, তখন আমি আমার যে মিররটা, ওয়াশরুমের যে মিররটা, সেই ওয়াশরুমের মিররটাতে তাকানোর পর আমি তখন তার কিছুক্ষণ আগে থেকে আমি ফিল করতেছিলাম যে মেবি হয় আমার শরীরের কন্ডিশনটা ভালো না হয় কিছু একটা হচ্ছে আশেপাশে, কিছু একটা ফিল করতেছে। আমি ভাবতেছিলাম যে আমি অনেক বোধহয় টায়ার্ড, কারণ 2টা বেজে গেছে, এতক্ষণ টায়ার্ড হয়ে আমি অফিস থেকে আসছি, তো আমার খুব টায়ার্ড লাগতেছিল আর কি। তো আমি ভাবতেছিলাম এরকম কিছু, আমি তাড়াহুড়ো করে গোসল করার চেষ্টা করতেছি যে গোসল করে বের হয়ে যাবো। তো আমি ভুলবশত যখন মিররটার দিকে তাকাই, তখন আমি ঠিক সেই যেটা আমি বলেছিলাম আর কি, যে আমার উপর থেকে জোনাকির মতো আর কি একজন যে উঠে গেছে, ঠিক উনি ঠিক আমার পিছনে দাঁড়ানো। ঠিক তখনও আমি তার চেহারাটা সেদিন আমি দেখতে পারিনি।
আমি প্রচন্ড রকম ভয় পাই, আমি মানে মোটামুটি একটা চিৎকারের মতো। তা আমি জাস্ট তাওয়ালটা নিয়ে, আমার গায়ে সাবান মাখা তাওয়ালটা নিয়ে জাস্ট আমি দৌড়ে আর কি রুম থেকে, আমার ওয়াশরুম থেকে বেরোয় যাই। বেরোয় যে ডাইনিং রুমে যে বসি, তো তখন আম্মু আব্বু দুজনে আসে। তো বুঝতে পারছে আর কি যে এরকম ঘটনাটা বোধহয় কোনো একটা কিছু আবার হয়েছে। তো আমার আম্মা কখনোই আর কি এইসব ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দিতেন না। উনি খুবই সাহসী, আর উনি ভাবতেন যে এগুলা হয়তোবা দেখা দেয় কিন্তু হয়তোবা কিছু করতে পারবে না, এরকম একটা তার আত্মবিশ্বাস। তো এরকম একটা অবস্থা ছিল। তো সেদিনও আমি খুব বেশি শক্ট হয়ে যাওয়ার কারণে কোনো কথা বলতে পারি না। তো তখন আমি জাস্ট, আমাকে আম্মু বলে যে শান্ত হয়ে বসতে, তারপরে আমাকে খেতে দেয়। আমি কোন রকম খেয়ে, আব্বু তখন আমাকে বলতেছিল যে আব্বু মানে বলতেছে তুমি এত বড় হয়ে যাওয়ার পরে এরকম করতেছো কেন। তো তখন আম্মু বলতে চাচ্ছে, আম্মু আব্বুকে থামাইলো, বললো যে আরে তুমি বুঝতেছো না যে এখানটা তো একটা ঝামেলা হইতেই পারে। তো তখন আমি জাস্ট, আমাকে খাওয়ানোর পরে আমি জাস্ট ওই দিন রাতটা আমি ঘুমাই, ঘুম থেকে উঠি আর কি। তো তার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তার কিছুদিন পরে 7-8 মাস পরে, হ্যাঁ এটা হচ্ছে এই এখন থেকে গত 1 বছরের মধ্যে আর কি ঘটনাটা ঘটবে। যে আমি দেখা যাচ্ছে যে দিন রাতে ঘুমাচ্ছি, তখন আমার যেই বাসাটা এই ঘটনাগুলো ঘটতো আর কি, সে বাসাটা তো এখন আর নেই। তো আমি ঘুমাচ্ছি যখন, তখন স্বপ্নে আমি দেখতে পাই, আমি স্বপ্নে দেখতেছি যে যেই বেডরুমটাতে যে সুইসাইডের ঘটনাটা ঘটছিল, সেই বেডরুমটাতে আমি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট অবস্থায় আমি সেই বেডরুমটাতে পৌঁছায় যাই। তো ওই বেডরুমটার পাশে, ওই বেডরুমের সাথে একটা বেলকনি ছিল ছোট, টেকুর সাথে একটা চালতা গাছ ছিল। আচ্ছা। তো আমরা যখন ওই বাসাটা থাকতাম, তো তখন সবাই বলতো যে এই চালতা গাছটাতেই বোধহয় কোনো একটা প্রবলেম আছে। তো আমি দেখি যে চালতা গাছের সাথে একটা জানালা ছিল আমাদের। তো ওই জানালার থেকে চালতা গাছের মানে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখছি, আমি স্বপ্নে দেখতেছিলাম যে কে জানি ছোট ছোট চিঠি পাঠাচ্ছে। হ্যাঁ, চিঠি। আচ্ছা, কেমন করে সেটা? ছোট ছোট উড়ে উড়ে আসতেছে আর কি, বাতাসের মধ্যে উড়ে উড়ে আসতেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখতেছি, পুরোটা রুম ব্ল্যাক এন্ড হোয়াইট। তো চিঠিটা আমি পাচ্ছি, চিঠিটা আমি খুলে দেখতেছি, লেখা আসতেছে হচ্ছে গিয়ে যে আমি আমার যে বোনটার কথা বললাম, আমার ইমিডিয়েট বড় যেটা, যে ওকে মানে ওইখান থেকে লেখা আসতেছে যে আমার ওই বোনকে হত্যা করা হবে। তো আমি ওই চিঠিটা দেখে আমি চিঠিটা বারবার করে ফেলে দিচ্ছি, বারবার করে নতুন ভাঁজ করা ছোট ছোট চিঠি উড়ে উড়ে আসতেছে আর কি। তো ওই স্বপ্নটা দেখার পরে আমি আসলে প্রচন্ড রকম ভয় পাই। তার আগে যতবারই আমার সাথে কিছু হয়, তো আমি ভয় পাই না এরকম কোনো কিছু, ভয় পাই, বাট এই ঘটনা দেখার পরে যেহেতু আমার বোনের ব্যাপারে এটা, তো তখন আমি দেখার পর আমি প্রচন্ড রকম ভয় পাই। তো আমি বাসায় সবাইকে জানাই আমি ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু আমি দেখতে পাইছি স্বপ্নে। আচ্ছা, এটা ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি এখনো অনেকেই মানে লিখছেন, যেমন ক্যালি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের আরো একজন লিসেনার। আমরা শুনে আসি সেই ঘটনাটি। চলুন। যাই হোক, যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। শুরুতে আমি সকল শ্রোতাকে আমার সালাম জানাই। আমি বাংলাতে খুব দ্রুত টাইপ করতে পারি না, তাই অনেক সময় নিয়ে এই ঘটনাটা লেখা। আমার নাম সাজ্জাদ, আমি স্কটল্যান্ডে থাকি। আজ আমি যে ঘটনাটি বলবো তা এক বন্ধুর সাথে ঘটে যাওয়া। ঘটনাটি অদ্ভুত লাগলেও পুরোটা সত্য, এবং এখন আমার ফ্রেন্ড কিছু কিছু অদ্ভুত বাস্তবতার শিকার হচ্ছে। আমার এই ঘটনা আসলে ওয়েজা বোর্ড, আপনারা ওয়েজা বোর্ডের নাম শুনেছেন, এবং সেই ওয়েজা বোর্ড যেটাতে প্ল্যান সেট করা হয়, সেই ওয়েজা বোর্ড নিয়ে, এবং সেই ওয়েজা বোর্ডের এক বন্ধু ঘটনাটা আমাকে বলেছিল, এবং এখন খুবই দুশ্চিন্তায় সে আছে। এবং আমি আগে একটু ওয়েজা বোর্ডের বিবরণটা দিতে, আসলে ওয়েজা বোর্ডটি হলো একটা গেম, যেটার মাধ্যমে আপনি সোলদের সাথে সরাসরি মানে কথা বলতে পারবেন। এটা খুব আমি বলে দিই আপনাদের, এটা খুব চারকোনা একটা জিনিস, অনেক শেপেরও হয় অনেক সময়। এবং এই গেমটাতে আসলে বেসিক্যালি এখানে মানে আপনার কতগুলো অপশন থাকে, ইয়েস নো থাকে, A to Z আপনার সেই অ্যালফাবেট গুলো থাকে, এবং কিছু নাম্বারস থাকে, হ্যালো গুড বাই এরকম টাইপের জিনিসপত্র কিছু থাকে। তো যাই হোক, এই বোর্ডটা দিয়ে অনেকে প্ল্যান সেট করে অনেকে বলেন যে আত্মা নামানো যায়, সেটা নিয়ে ঘটনা। এবং তিনি লিখছেন যে আমার বন্ধু ইথান প্যারানর্মাল ব্যাপারে খুবই আগ্রহী, এবং সে সবসময় অনেক মুভি অথবা রিয়েলিটি শো, যার মাধ্যমে ঘোস্ট অ্যাডভেঞ্চার মানে শোটা অন্যতম। একদিন তিনি ওয়েজা বোর্ড নিয়ে খেলবে, এবং তার দুই বন্ধু ম্যাক্স এবং থমাস
তারা তাদেরকে ব্যাপারটা জানালো এবং কিন্তু এইদিকে এই কথাটা তাদের পরিবারের কেউ না জানতে পারে, তাই ব্যাপারটা গোপন রাখলো। ম্যাক্সদের একটা পুরনো বাড়ি ছিল এবং তারা ওই বাড়িটির মধ্যে খেলার প্ল্যান করে ফেললো। একদিন রাতে তারা কাউকে কিছু না বলে ওই বাড়িটিতে চলেও গেল এবং যেটা হলো সেটা হচ্ছে তারা কিছু মোমবাতি এবং ওই বোর্ড নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। ম্যাক্স তাদের ভিতরে ঢুকে মোমবাতিগুলো আনলো এবং একটা ভুতুরে পরিবেশ তারা তৈরি করলো এবং খেলার শুরুতেই প্ল্যানচেট করে তারা আঙুলকে দিয়ে তারা জিজ্ঞেস করলো, ইজ এনিওয়ান হিয়ার, প্লিজ গিভ আস আ সাইন। এরপরে আপনার কেউ যদি থাকেন আশেপাশে তাহলে আমাদেরকে সাড়া দিন বা আমাদেরকে বুঝান যে আপনি আছেন, এরকম কোন একটা কিছু। প্রায় 5 মিনিট কোনো সাড়া পাওয়া গেল না। ম্যাক্স যখন একই কোয়েশ্চেন আবারও করলো, ইজ এনিওয়ান হিয়ার, প্লিজ গিভ আস সাইন, তখন প্ল্যানচেটটা মুভ করলো, ইয়েস এর মধ্যে চলে গেল এবং তারা একে অপরকে দেখে তারা ভাবতে লাগলো যে হয়তো তাদের মধ্যে কেউ ফান করছে। কিন্তু একে অপরকে প্রশ্ন করার পর তারা আবারও জানতে পারলো না এখানে কারো উপস্থিতি আছে। ম্যাক্স জিজ্ঞাসা করলো, হোয়াটস ইউর নেম? প্ল্যানচেটে আবার শোনা শুরু করলো এবং দুইটি ওয়ার্ডের মধ্যে একই জায়গায় বারবার ঘোরাফেরা করতে লাগলো। 20 বার নড়লো পুরোপুরি এবং ওয়ার্ড দুটি ছিল ZO এবং সেটার মানে পড়লে যেটা হয় সেটা হচ্ছে জোজো এবং জোজোর মতোই তারা জিজ্ঞেস করলো, আর ইউ মেল অফ ফিমেল? তুমি ছেলে নামে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে প্ল্যানচেটটা ঘুরে এই মেয়ে চলে গেল। সে বুঝালো যে সে মেল। তারপর জিজ্ঞাসা করা হলো, গিভ আস আ সাইন বিকজ আই ডোন্ট বিলিভ ইউ, শো ইয়োরসেলফ। অর্থাৎ ওরা বিশ্বাস না করে বললো যে তোমাকে দেখতে চায়। হঠাৎ প্ল্যানচেট বোর্ডটা ওপরে খুব জোরে ঘুরতে লাগলো, কারণ তাদের আঙুলটা রাখাও খুব কষ্ট হয়ে গেল, এরকম একটা অবস্থায় তৈরি হলো। ঠিক সেই সময় তাদের ওপরের রুম থেকে শব্দ শোনা গেল। হঠাৎ সমস্ত আসবাবপত্রগুলো একে একে পড়ে যেতে শুরু করলো। তারা সবাই অনেক ভয় পায় এবং একই রকম ভাবে তারা ঘর থেকে পালিয়ে গেল এবং কথাটা গোপন রাখার পরামর্শ দিল তারা সবাইকে। যেহেতু তারা পুরো ঘরটা খুলেই এসে পড়লো, তাই তারা ভাবলো সকাল এবং পুরো ঘরটা খুলেই এসে পড়লো, তাই তারা ভাবলো যে খুব সকাল একসাথে গিয়ে ডোরটা লাগিয়ে দিয়ে আসবে। পরের দিন তারা ভোরে ঘরটা লাগাতে যায় এবং ইথান ঘর থেকে বোর্ডটা নিয়ে আসতে যায়। যখন ভিতরে গেল তখন তারা অবাক হয়ে গেল। ঘরের ভেতরে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক ছিল, বাট সবকিছু একদম নর্মাল এবং প্রতিটি জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা। আর দেরি না করে ঘর থেকে তারা বেরিয়ে এলো। ঘটনাটি জানতে চাইলে ঘটনাটি এখানে শেষ হতে পারতো হয়তো, বাট সেটা ভয়াবহ রূপ ধারণ করে 2-3 দিন কোনো কিছুই হলো না। বাট তারপর ইথান রাতের বেলায় খুব ভয় পেত এবং ম্যাক্স এবং সেই দেখলো যে কেউ একজন ম্যাক্সকে ভীষণভাবে মারছে, মনে হচ্ছিল যে হ্যামার দিয়ে তার মুখে আঘাত করছে। কিন্তু এই কথাটা সে কাউকে জানায় না, ভাবলো যে খারাপ স্বপ্ন। পরের দিন একটা কল আসলো ম্যাক্সের বাড়ি থেকে এবং কলটার পেয়ে সে অবাক হয়ে গেল। ম্যাক্সদের বাড়িতে গেল এবং দেখতে পেল যে বাড়িতে অ্যাম্বুলেন্স দাঁড়ানো, 2টি পুলিশের গাড়ি, এন্ড সাথে তার আব্বু আম্মু কান্নাকাটি করছে। সে জানতে পারলো যে ম্যাক্সকে অনেক মারধর করে এবং মুখে একটা ভীষণ আঘাতের দাগ কে যেন, এবং সেটা কে যেন মারধর করে। শুধু তাই নয়, ঘরের মধ্যে রুমের মধ্যে সে 666 এবং মানুষ না এরকম শেপের অনেকগুলো সিম্বল আঁকা দেখতে পেল রুমের মধ্যে। এই সাইন দুটো ছিল ডেমনিক সাইন, অনেকে জানেন আপনারা। এবং কিছুদিন পর ম্যাক্সের অবস্থা ভালো হলে ইথান তার সাথে দেখা করতে যায় এবং বাড়িতে যায় সেখানে, এবং ওই দিন রাতে ঘটনাটি নিয়ে সে জানতে পারলো যে প্যারেন্টস তাকে বাসায় রেখে বাইরে যায় এবং মাঝরাতে ঘুম ভাঙে কোনো এক কারণে এবং শব্দ শুনতে পারে যে কে যেন তার ঘরে অনেক শব্দ করছে। উঠে বাইরে গেলে একটা অদ্ভুত খুব উঁচু ব্ল্যাক শ্যাডো দেখতে পায়। সেই শ্যাডো তার রুমে ঢুকে যায় এবং সে তার মোবাইলে ট্রাই করে, কিন্তু মোবাইলের সেই সময় লো ব্যাটারি দেখাচ্ছিল, বাট মোবাইলটি ছিল ফুল চার্জ দেওয়া ছিল। তারপর ওই ব্ল্যাক ফিগারটি রুমের ডোরের সামনে থেমে গেল এবং কিছুক্ষণ পর শব্দ পেয়ে দরজাটা খোলার জন্য সে এগিয়ে গেল এবং ডোরটা খুললো সাহস করে। সে দেখলো একজন মানুষ, সে তাকে কখনো দেখেনি আগে। সে হঠাৎ খুব তাকে মারতে লাগলো এবং এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আশ্চর্য হলেও সত্যি যে ওই লোক চোর ছিল না
ইভেন সিসিটিভি ক্যামেরাতেও কাউকে আসতে বা যেতে দেখা যায়নি। তাহলে এই লোকটি কে ছিল আর কে ওকে মারলো আজকে মানে এটা এখনো পর্যন্ত রহস্য। এবং তারপরে তিনি লিখেছেন যে আমার কাছে আরো কিছু ঘটনা আছে, আরেকদিন বলবো, এবং বাংলা টাইপ করতে খুব সমস্যা হচ্ছিল। সবাইকে আবারও সালাম জানাই। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ চমৎকার এই ঘটনা উপহার দেওয়ার জন্য। আজকের ঘটনাগুলো অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে প্রত্যেকটাই। চলে যাওয়াকে ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আশা করবো যে আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন। এন্ড সেই জন্যই মানে এই জন্যই যে আপনাদের জন্য রয়েছে আরো দারুণ দারুণ বেশ কিছু ঘটনা। আপাতত একটা ছোট্ট বিরতি যাচ্ছি এবং সেই সাথে আমরা গেস্ট চেঞ্জ করবো, নতুন আরো দুজন অতিথি আছেন তাদেরকে নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম, আমি বিজয়, আমি মাতুয়াল যাত্রা থেকে এসেছি। আমরা চলে যাই আপনার ঘটনায়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা পুরোটাই হয়েছিল আমার বাসায়। সো ফার্স্ট টাইম হয়েছিল ভাইয়ার সাথে। তো আমি সবসময় মোটামুটি রাত জাগা হয়, তো ওই দিনও রাত জাগে ফেসবুক ইউজ করছিলাম। তো হঠাৎ একটা সাউন্ড আসলো। সাউন্ডটা কেমন ছিল যে কাউকে আঘাত করলে বা কাউকে মারলে যে সাউন্ডটা হয়, তো সাউন্ডটা শোনার পর ফার্স্ট শক হলাম যে এত রাতে সাউন্ড কি করলো। তারপর জিনিসটাকে নর্মাল নিলাম, হয়তো এটা আমার ভুল বা হ্যালোসিনেশন হয়েছে। ঠিক একটু পরেই 1 মিনিট হবে আব্বু রুম থেকে বের হয়ে আসলো। তো আব্বু যখন রুম থেকে বের হয়ে আসলো তখন আমি শিওর হলাম যে আসলে এটা আমার ভুল ছিল না, সাউন্ডটা অবশ্যই হয়েছিল। তো আব্বু বের হয়ে সরাসরি ভাইয়ের রুমের দিকে চলে গেল। তো ভাইয়ের রুম নক করার পর ভাইয়ের রুম খুলে আব্বু ভাইকে জিজ্ঞেস করলো যে সাউন্ডটা কি হয়েছিল আর তুমি কিছু করেছো বা কি হয়েছে। তো ভাইয়া ঘুম থেকে উঠে একদম শক যে আমি তো কিছু করি নাই, আমার রুম থেকে তো সাউন্ড ছিল, আমি তো ঘুমাচ্ছিলাম। তারপর আমিও শক যে আব্বুই বা কেন উঠলো বা সাউন্ডটাই বা কে হচ্ছিল বা ভাইয়াই বা এই কথাটা কেন বললো। তো আব্বু রুমে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। তো আমি ঘুমিয়ে পড়লাম। সেই সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম বা যা শুনলাম, আম্মু বললো ভাইয়ার কপালে একটা দাগ ছিল, কেউ হয়তো ধারালো কিছু আঘাত করেছে। তো এটা শোনার পর সবাই ফার্স্ট শক, তারপর সবাই নর্মাল নিলাম, ওরকম ভাবে জিনিসটা ঘাটাঘাটি করলাম না, হয়তো একটা ভুল। তো সেকেন্ড টাইম ছোট বোন, ও ক্লাস 1-এ পড়ে, তো বাচ্চা, তো ওর সাথে মাঝে মাঝে কেমনটা হয় যে ও রাত হঠাৎ ঘুম থেকে উঠে মানে প্রচন্ড চিৎকার করবে আর কাউকে যাকে সামনে পাবে তাকে জড়া ধরবে, আর এরকম শক্তভাবে ধরবে যে ও খুব ভয় পাচ্ছে। কেউ একজন ওকে আঘাত করতেছে, ওকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে বা ওকে কিছু ভয় দেখাচ্ছে, এটা যাতে ও দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না। তো যখন ও ঘুম থেকে উঠে এরকম করে তো ওকে তখন কিছু বলতে পারে না। তারপর ওকে ঘুম পাড়ানো হয় বা ওকে কিছু বললে কিছুক্ষণ পর ও নিজেই ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর সকালে যখন ঘুম থেকে উঠে ওকে যদি জিজ্ঞেস করা হয় যে রাত্রে কি হয়েছিল, তুমি এরকম করলে কেন, ও কিছু বলতে পারে না, আর জাস্ট এতটুকু বলে আমি তো কিছু করিনি। তো এটা থেকে সবাই শক। তো এটা মাঝে মাঝে এমনটা করতো। তারপর ওকে পানি পড়া খাওয়ার পর একটু জিনিসটা কমে, ওই জিনিসটা করলো না। তো ফার্স্ট টাইম ভাইয়া, তার সেকেন্ড সিজ, তারপর আমার সাথে যেটা ছিল এই গত মাসের 13 তারিখ, 7 রমজান ছিল ওই দিন মেবি। তো ওই দিন আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল। তারাবি নামাজ পর হুজুরদের সেই ইফতার করার পর যেটি রাতে খাবার খাওয়া এটা আমাদের বাসায় ছিল। তো ওরা আসলো, খাওয়া দাওয়া করে বিদায় করার পর সবাই ডিনার করলাম। ডিনার করার পর সবাই যার যার রুমে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। তো এই রমজান মাস ছিল, একেবারে সেহরি করার পরই ঘুমানো হতো। 2 দিন আমি ফেসবুক ইউজ করছি। তো হঠাৎ খেয়াল করলাম যে আমার শরীর পুরো অনেক কাঁপছে আর আমি খুব মানে মাথা খুব ব্যথা করতেছে। তো হঠাৎ এরকমটা লাগার প্রশ্নই আসে না, কারণ আমি একটু আগে পুরো পারফেক্ট ছিলাম। একটু পর কি হলো, তো রাত তখন মেবি 2টা বাজে। তাই আমি আম্মুকে নক করলাম না, আর এত রাত্রে কাকে ডাকবো, যেহেতু একটু পর সেহরির জন্য আম্মু উঠবে। তো আমি কাউকে নক করলাম না, ফেসবুকে চ্যাটিং করছিলাম। যখন চ্যাটিং করতেছি একটা ভাইয়ের সাথে বলতেছিলাম যে আমার তো এরকম লাগতেছে। তো ওনাকে একটু বলার পর নিয়ে জিনিসটাকে নর্মালি নিল, ওনার কাছে কিছুই মনে হলো না। বললো যে নাপা এক্সট্রা নাও। আমি বললাম ভাই এত রাত্রে নাপা এক্সট্রা কি দরকার, কিছুক্ষণ ঠিক হয়ে যাবে। তো এটা বলার পর উনিও চলে গেল। ঘুম আসছিল না আমার, খুব এত মাথা ব্যথা করতেছিল, শরীর এত খারাপ লাগছিল যে আমি পা নাড়াতে পারছিলাম না। মোবাইলে টাইপিং করছিলাম, তো টাইপিং করতে খুব কষ্ট হচ্ছিল আমার। তারপরেও টাইপিং করছিলেন? হ্যাঁ, তারপর টাইপিং করছিলাম। যাই হোক, তারপর ফ্রেন্ড পারিয়া, তো ওর সাথে আজ অব্দি যতই যাই বলি না কেন কখনো কিছু সিরিয়াস ভাবে নেয় না। তো ওকে বললাম যে কি করছিস, আমাকে বললো যে আচ্ছা এরকম কিছু করছি না এখন, বাই, পরে কথা হবে। তো ওকে বললাম যেহেতু এখন সেহরি টাইম, একটু পর তো সেহরি খেতে উঠবি, তো এখন আর ঘুমানোর কি দরকার, একটু পর একবারে সেহরি করিস। তো ওকে এটা আমি বললাম। আমি বলার পর বললো আচ্ছা ঠিক আছে তো বল। তাই আমি বললাম আমার না এরকম খুব খারাপ লাগছে হঠাৎ। তো আমাকে বললো ঠিক আছে যেহেতু খারাপ লাগছে তুই ঘুমিয়ে পড়। তো আমাকে এটা বলার পর
এই মেসেজটা আমাকে সেন্ড করলো, আসার সাথে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, আমি সেন্সলেস, আমার আর কিছু মনে নেই। আর একটা মানুষ এত ফাস্ট কখনোই ঘুমাতে পারে না। তো যাই হোক, আমি যখন চোখ খুললাম দেখলাম আম্মুর সামনে আমাকে আমার খুব জোরে জোরে ডাকছে। তো আম্মু ডাকার পর চোখ খুলে দেখলাম আম্মুর সামনে দাঁড়িয়ে আছে। তো বললো যে কি হয়েছে, সেই কোথাও টাইম হয়ে গেছে। তো আমি আম্মুকে কিছুই বললাম না, জাস্ট বললাম যে আম্মু আমার জ্বর আসছে। তো আম্মু যখন আমার মাথায় হাত দিল দেখলো যে আমার শরীর প্রচন্ড গরম আর আমি খুব কাঁপছিলাম। তো তখন মেবি খুব গরম ছিল রমজান মাসটাই। তো এই গরমে একটা কম্বল 2 পাট করে প্লাস কাঁথা দিয়ে আমি শুয়েছিলাম এই গরমের ভিতরে। এত কাঁপছিলাম, এত শীত করতেছিল আমার। তারপর আমাকে এরকম দেখে বললো যে তোমার সেহরি করতে হবে না, তুমি শুয়ে থাকো। তো আম্মু ফ্রেশ হতে গেল। তো আমি একটু আম্মু ফ্রেশ হতে চলে গেল, আমি একটু করে উঠলাম, উঠে টয়লেটে গেলাম। টয়লেটে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে যখন ডাইনিং টেবিলে বসলাম তখন আমি ভাবছিলাম যে আমি তো এটা করতে চাচ্ছি না, বা আমার শরীর এত খারাপ লাগলো যে আমি কিভাবে ডাইনিং টেবিলে এসে বসলাম। বাট আমার মনে হচ্ছিল কেউ একজন আমাকে হেল্প করেছে বা এখানে আসতে সাহায্য করেছে। তো এটা হলো আম্মু আসলো, আম্মু এসে বললো, আমার দিক তাকিয়ে থাকলো, আমার কিছু বললো না। তো আম্মু সেরে দিল, আমি সেরে কিছুই খেতে পারলাম না। তো না খাওয়ার পর আম্মু বললো থাক তোমার খেতে হবে না, তুমি শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়লাম। আম্মু আমার জন্য সেহরি খেতে পারলো না, আম্মু সেহরিও করলো না, আম্মু চলে গেল। তো আমি নামাজ পড়ে যাওয়ার জন্য বললাম যে আমি আম্মু নামাজ পড়তে যাই। তো আমার শরীর এত খারাপ ছিল যার কারণে আম্মু চাইলো না যে আমি নামাজ পড়তে যাই। আম্মু চলে গেল যে হয়তো হয় বাসায় নামাজ পড়ো না হয় শুয়ে থাকো। তো শুয়ে রইলাম, আজান দিল, ফজরের আজান দেওয়ার পর আম্মু সবাই সবার যার রুমে চলে গেল, আম্মু ঘুমিয়ে পড়লো। আজান দেওয়ার পর আমি চাচ্ছিলাম না যে এখন বেড থেকে উঠতে, কারণ ওঠার শক্তিটা আমার ছিল না, এতটা খারাপ লাগতেছিল। বাট আমি বেড থেকে উঠলাম, উঠে টয়লেটে গেলাম। টয়লেটে গিয়ে উজু করলাম। উজু করার পর একটা বালতি প্লাস মগ একটা কাপড় নিয়ে আসলাম। আমি সবসময় যে জায়গাটা নামাজ পড়ি এই জায়গাটা জায়নামাজ বিছানোর আগে আমি পরিষ্কার করলাম। বাট কেন পরিষ্কার করলাম, আজ অব্দি করেছিলাম কিনা আমার যেটা মনে নেই। বাট ওই দিন কেন যেন আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমি নামাজ পড়ছিলাম। যখন আমি নামাজে দাঁড়ালাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তো এখন চাচ্ছি না এটা করতে, আবার সেটাই কেন করতেছি। তারপর নামাজে যখন দাঁড়ালাম, যখন সিজদায় গেলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি রুমে একা না, আমার রুমে আশেপাশে কেউ একজন আছে। বা কেন যেন মনে হচ্ছিল যে আমি যখন দাঁড়ালাম আবার আমার কিছুর সাথে একটা হেলান দিয়ে আছি বা কিছু একটা আমার আশেপাশে আছে। নামাজ শেষ করার পর তখন ভিতরে একটু ভয় ঢুকলো যে এতক্ষণ কি হচ্ছিল বা আমি যেটা করতে চাচ্ছি না এটা কেন করতেছি। তখন মাথায় আসলো যে কি হচ্ছে। তারপর আবারও নামাজ থেকে উঠলাম, উঠে কোরআন শরীফ নিয়ে আসলাম। তো কোরআন শরীফ নিয়ে আসলাম। এই বছরে আমার কোরআন শরীফ ধরা হয়নি। আর আম্মু অনেক বলেছে যে রমজান মাস কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, তো পড়া হয়নি। অনেকটা স্পেলিং ভুলে গেছি, মার কাছে প্রবলেম হয়, যার কারণে কোরআন শরীফটা পড়া হয় না। বাট ওই দিন আমি কোরআন শরীফ পড়তেছিলাম চমৎকার, কিন্তু তখন চোখ গেল আমার লাইটের দিকে, লাইটটা অফ ছিল, আমি কোরআন শরীফ পড়তেছি। অনেকটা শক ছিলাম তখন যে কি বলবো বা কাউকে ডাক দিব বা কাউকে নক করবো এরকম শক্তিটা আমার ছিল না। আমি জাস্ট জায়নামাজে বসে ভাবছিলাম যে আমার সাথে একটু কি হলো, জাস্ট নিজেকে সান্ত্বনা দিলাম যে রমজান মাস কিছুই না, রমজান মাস কিছুই না, কিছুই হয়নি। জিনিসটাকে নমরে নেওয়ার ট্রাই করলাম, বাট পারলাম না, খুব ভয় করছিল তখন। ভয় কি তখন বুঝলাম। তারপর আমি খুব কষ্টে বেড থেকে উঠলাম, জায়নামাজ থেকে উঠলাম, উঠে বেডে গেলাম। তো বেডে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার আর কিছু মনে নেই। যখন আবার ঘুম থেকে উঠলাম দেখলাম যে আম্মু আমাকে ডাকছে, তো ছোট বোন ডাকছে। ঘুম থেকে উঠে দেখলাম যে আমি নিচে জায়নামাজের উপর শুয়ে আছি। বাট আমি ড্যাম শিওর যে আমি বেডে ছিলাম, বাট তখন আমি নিচে ছিলাম। আম্মু আমাকে বললো তুমি নিচে কেন? আর আমার পাশে সেই কাপড়, বালতি, সেই কোরআন শরীফটা ছিল। এটা তখন এতটা ভয় করতেছিল যে তখন 8টা বাজে মেবি, পুরো সকাল, সবাই আমার আশেপাশে ছিল। বাট তখন আমার খুব ভয় করছিল যে একটু আগে আমার সাথে কি হয়েছিল বা এটা কি ছিল। এটা ভাবতে ভাবতে কাউকে কিছু শেয়ার করলাম না, জাস্ট নিচে থেকে জায়নামাজ থেকে উঠে বেডে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম ভাঙলো আমার সন্ধ্যা 6টা 15, ইফতারের কিছুক্ষণ আগে। তো ইফতার থেকে উঠে ফ্রেশ হয়ে ইফতার করলাম, কাউকে কিছু বললাম না, তখনও খুব ভয় করছিল। তারপর আম্মুকে কিছুই বললাম না। যখন ডিনার করতে বসলাম তখন আম্মুকে আমি বললাম যে আম্মু রাত্রে কিছু হয়েছিল বা আপনি কিছু দেখেছেন আমার সাথে? আম্মু বললো কেন, কি হয়েছে? তো আমি বললাম যে আমি কিছু একটা দেখেছি বা কিছু একটা হয়েছে আমার সাথে। আম্মু জাস্ট এতটুকু বললো যে কোরআন শরীফ পড়ো না, যখন এটা হয়েছে তো এখন থেকে কোরআন শরীফ নিয়মিত পড়ো, আর যা হয়েছে ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি, এটা কারোর সাথে শেয়ার করো না বা এখন থেকে কেয়ারফুল হও।
এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনার কিছু কিছু পার্ট যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমি সেটা নিয়ে মানে আপনি ভালো জানেন আপনার সাথে কি হয়েছে, বা এটা আসলে আমাদের সৃষ্টিকর্তা ভালো জানেন যে মানে কি মানে সব ঘটনার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। বাট কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়, যেমন আপনি হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়া বা ঘুমিয়ে যাওয়া যে ব্যাপারটা, এটা কিন্তু ঘুমিয়ে গেলেও হয় হঠাৎ করে। আপনি যেটা বলছেন যে সেন্সলেস হয়ে যাচ্ছেন, অবশ্যই আমি ফার্স্ট যখন হাত থেকে মোবাইলটা পড়ে তখন সেন্স হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি হয়ে মানুষ কখনো ঘুমাতে, যখন ঘুমায় তখন মানুষ এরকম তাড়াতাড়ি ঘুমায়, মানুষ হঠাৎ করে ঘুমায়, হাত থেকে মানে খুবই মানে জিনিসটা খুব তাড়াতাড়ি হয় আসলে। মানে যখন আপনি ঘুমান, আপনি মনে করে দেখেন আপনি কোন সময় ঘুমিয়ে যান। ঘুম আসছিল না, আমি চ্যাটিং করছিলাম ফেসবুকে, সো আমার এভাবেও ভাই ঘুম আসে না। একবারে চিন্তা ছিল যে সেহেরির পর ঘুম। আমার কাছে এই জিনিসটা একটু অস্বাভাবিক লেগেছে, এনিওয়েজ হতে পারে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি নিচে শুয়েছেন জানালার, মানে ঘুমের পরে না ওঠার পর অনেকটা এরকম অনেক সময় মানুষের কনফিউশন তৈরি হয়। না, আমি ফার্স্ট বেডে শুয়েছিলাম, তারপর সকালে ঘুম থেকে 8টা বাজে উঠলাম, তখন আমি নিচে ছিলাম। ওকে, ফাইন, ঠিক আছে। আমি আসলে কোনো তর্কে যেতে যাচ্ছি না, বাট আমি যেটা আমার মনে হলো সেটা আমি বললাম। এনিওয়েজ, আসসালামু রাসেল ভাই, আমি রাকিব, মিরপুর 1 নম্বর ডি টাইপ কলোনি থেকে, আর সাথে আমার ছোট ভাই। হ্যালো স্যার, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন মুন্না। আচ্ছা, আমরা ঘটনায় চলে যাই। মূল ঘটনাটা হচ্ছে আমার চাচাতো বোনকে নিয়ে। তো আমার চাচাতো বোন যদিও মারা গেছে, তো ব্যাপারটা হচ্ছে যে একটা সময় গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে আপনারা জানেন হয়তো যে আমের সময় সাধারণত রাত্রেবেলা আম পড়ে, গাছে থেকে কাঁচা আম পড়ে। তো তখন আমার দাদার রুমের মধ্যে আমি, আমার আরো কয়েকজন চাচাতো ভাই বোন, আমরা সবাই তখন ছোট ছিলাম, একসাথে শুয়ে থাকতাম। তো রাত্রে 12টা 1টা 2টা যখন যত রাতই হোক, যদি হঠাৎ করে একটা আম পড়তো, তো টিনের চাল ছিল, তো সেক্ষেত্রে আমটা পড়লে অনেক জোরে আওয়াজ হইতো। তো সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করতো যে ওই আমটা আসলে কে নিতে যাবে। এটা একটা আলাদা মানে আনন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমার চাচাতো বোন একবার গেছে, এরকম একটা আম পড়লো, ও আনতে গেছে। আনতে যাওয়ার পর হঠাৎ দেখে যে আমটার পাশে একটা সাপের মতো, এবং ওই সাপটা অনেকটা লাইটের মতো মানে আলোর মতো জ্বলতেছে। এবং যখন কাছে যায় তখন আর তেমন কিছুই দেখতে সে পায় না। তো যাই হোক, এরপর যে মূল ব্যাপারটা, ও এখন আর বেঁচে নেই আমাদের মাঝে। তো ও যখন মারা যায়, ওর তখন 21 দিনের একটা বেবি থাকে। তো ও ইনফ্যাক্ট মারা গেছে সাপের কামড়েই। তো যাই হোক, ও একদিন সন্ধ্যার সময় ওর এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছিল, ওই মুহূর্তে হঠাৎ করে একটা সাপ কামড় দেয়। তো হঠাৎ করে চিল্লায় উঠে, এ মা, আমাকে সাপ কামড় দিছে। তো যাই হোক, এরপর সবাই আসে, দৌড় দিয়ে আসে। আসার পরে ও তো চিল্লাচিল্লি করতেছে। ফার্স্টে ভয় পায়, কারণ সাপ কামড় দেওয়ার পর তো সাথে সাথে ওটা রিয়াকশন হয় না, তো কিছুটা মানে খুব ভয় পায়। তারপর পায়ে ব্যথা টাথা হয়। এরপর স্বভাবতই যেহেতু গ্রাম, আশেপাশেই তো হসপিটাল নাই বা ওরকম কোনো লোকও নাই যে চিকিৎসার ব্যবস্থা করবে, তো যারা ঝাড়ফুঁক করে তাদেরকে নিয়ে আসা হয়। তো এরপর ওনারা হাত চালান দেয়, কিন্তু আনফরচুনেটলি হাতটা ওঠে না। ইতিপূর্বে এরকম হাত চালান ব্যাপারটা কি একটু যদি বলতেন? হাত চালান বলতে যে ওই কবিরাজ টাইপের যারা আছেন, তারা অনেক সময় দেখা যায় যে কি সব পরে হাতটা মাটিতে রেখে কিভাবে যেন ওই কাটা জায়গা, মানে সাপে কাটা জায়গাটায় আস্তে আস্তে মানে উঠানোর চেষ্টা করে, সাপের বিষ নামানোর চেষ্টা করে ব্যাপারটা। ওকে, তো ওইভাবে আসলে উঠতে লাভ হয় না ওই দিন। জি, ওই দিন আর লাভ হয় না। তো যাই হোক, পরে ওকে বেঁধে দিতে ওই অবস্থায় ওখানে কিছুটা কাটা হয় এবং কিছুটা রক্ত বের করে দেওয়া হয়। এরপরে ওকে এই ঘটনাটা পাবনার, তারপরে ওকে পাবনা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু দুঃখজনক ভাবে ওকে আর বাঁচানো সম্ভব হয়নি। ও রাস্তায় যাওয়ার পথে মারা যায়। তো যাই হোক, ওই সাপটা যে তখন মারা মানে সাপটা যখন ওকে কামড় দেয় তখন ঘরেই ছিল। তো লোকজন ওই সাপটাকে মোটামুটি আধমরা অবস্থায় রাখে এবং অনেকে নিষেধ করে যে ওই সাপটা মারার কোনো প্রয়োজন নাই, কারণ এই সাপটা যদি মারা হয় তাহলে ও তো তখনও বেঁচে ছিল, ক্ষতি হতে পারে, এরকম কিছু একটা চিন্তা করে বা ওঝা টোঝা আছে, ওনারা বুদ্ধি দেয় যে এগুলা কিছু করার দরকার নেই, করলে প্রবলেম। তো যাই হোক, ওই সাপটাকে পরে আটকে রাখা হয়। তো ওই জিনিসটাকে আটকে রাখা। আপনার সঙ্গে তো আপনার ভাইও আছেন, আমি বাকি কথাটা ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, মানে আপনিও বলছিলেন এবং আপনারও তো চাচাতো বোন এটা। তো আপনি সাপটা আটকে রাখার ঘটনাটা আবার আপনি আমাকে বলেছিলেন বাকি অংশটুকু, তো কি হয়েছিল বলেন তো একটু? সাপটাকে রাখা হয়েছিল আসলে রাসেল ভাই, তার মানে একটা
তার মানে স্টিলের কলসি, হ্যাঁ, বড় কলসি, ওটার ভিতরে সাপটাকে রাখা হয়েছিল। কলসির উপরে একটা গামছা বা এরকম কাপড় জাতীয় জিনিস দিয়ে উপরে মরিয়ে দেওয়া হয়েছিল, আর হচ্ছে চারপাশ দিয়ে দড়ি দিয়ে শক্ত করে যাতে বেঁধে দেওয়া হয়েছিল, কোনোভাবেই বেরোতে না পারে। আর এর উপরে ছিল একটা পাতিল, হ্যাঁ, পাতিলের ভিতরে ছিল একটা ভারী বাটখারা, মানে যাতে উপর দিয়ে উঠে না আসতে পারে। তো পরে যখন বোনটা মারা যায়, হ্যাঁ, তাকে যখন তার শ্বশুর বাড়িতে পাঠানো হয় দাফনের জন্য, তখন তো মানুষের একটু রাগ লেগেছিল, তো সবাই চিন্তা করলো সাপটাকে এখন মেরেই ফেলবে, যা হতে হয়ে গেছে। তো তখন বাটখারা উঠিয়ে যখন দেখে ভিতরে সাপটা মারার জন্য সবাই বের করে, তখন দেখে যে ভিতরে কোনো সাপ নাই। মানে এটা সবচেয়ে আশ্চর্য একটা জিনিস যে এটা কিভাবে সম্ভব। এখন সাপটা যদি এখন বের হইতে চায়, এটা কিন্তু ওকে অনেকগুলো স্টেপ অতিক্রম করে তারপরে বের হতে হবে। আর একটা মানুষের মনে হয় না এখন একটা দয়া মায়ার উদ্রেক হওয়ার কথা এমন অবস্থায় যে একটা মানুষ মারা গেছে, সাপটাকে আমি ছেড়ে দিই, আবার যেরকম ছিল ওইরকম জায়গায় ওরকম সুন্দর করে রেখে দিই। মানে এটা খুবই মানে কোইন্সিডেন্স হইতেই পারে, বাট এতটা কোইন্সিডেন্স জিনিসটা আসলে মানার মানে আমরা অন্তত মানতে পারছি না আসলে। ওকে, তো আপনি বলছিলেন যে আপনাদের বাসায় এরকম ঘটনা ঘটতে থাকে কারণ আপনার বাবার নানা উনি হচ্ছেন একজন বিখ্যাত কবিরাজ ছিলেন, রাইট? এবং তার সাথে অনেক ঘটনা এরকম ঘটেছে। তো এই বাড়িতে আপনার কি মনে হয় যে এই কারণে কি প্যারানর্মাল ঘটনাগুলো? এটা মুরব্বীদের কাছ থেকে শুনছি, বা আমার আব্বু যে বলে উনিও এই কথাটাই বলেন, আমার দাদিও বলে গেছেন এই কথা। দাদিও মারা যান এরকমই একটা ঘটনায়, তিনিও বলেছিলেন যে অমুক জায়গায় ওরা আমাকে এরকম একটা ক্ষতি করতে যায়, পরে দেখা গেছে যে ওই জায়গায় তার মৃত্যুটা ওইভাবেই। ইভেন আপনিও একটা জিনিস দেখেছিলেন বোধহয় একবার, বা ওই বাসাতেই। তো যাই হোক, আমাদের যে বাড়িটা আপনি বললেন যে কি কারণে এরকম হয়, আমাদের বাড়িটা অনেক পুরাতন এবং অ্যাকচুয়ালি ওই বাড়িটা যখন তৈরি করা হয় তখন আব্বুর কাছে শুনছি যে ওই বাড়িতে অনেক স্কাল পাওয়া গেছে বা মানুষের হাড়গোড় পাওয়া গেছে। তো হয়তোবা এরকম কিছু থাকতে পারে। যাই হোক, আরেকটা ঘটনা, আমি অ্যাকচুয়ালি ওরকম ভীত প্রকৃতি না যে ওরকম যে কোনো একটা ব্যাপারে ভয় পেয়ে যায়। তো একদিন রাত্রেবেলা 12টা 12:30 বাজে, তো কোন এক ফোনের মানে অফারে, যেহেতু আপনারা জানেন যে অনেক সময় রাত্রেবেলা কম রেটে কথা বলছিলেন থাকে, তো যাই হোক মোবাইলে কথা বলতেছিলাম হঠাৎ করে। তো একটা সময় আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমি খেয়াল করলাম আমাদের যে বাড়িটা, ওই বাড়িটা আগে বলে রাখা ভালো যে বাড়িটা একদম চকের শেষ প্রান্তে, তো এরপরেই হচ্ছে মাঠ। তো ওই বাড়িটা টিনের বাড়ি। তো কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে মহিষ যখন মানে নর্মালি থাকে তখন দেখছেন যে নাক দিয়ে অনেক জোরে নিঃশ্বাস নেয়, এরকম টাইপের আচরণ করে মহিষ। তো যাই হোক, ওরকম হঠাৎ করে ফোঁস দুইটা আওয়াজ শুনলাম। তো ঠিক আছে, তারপরে আমি এটা গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পরে হঠাৎ করে মনে হইলো যে মানে এরকম গরু বা মহিষ কিছু একটা আমাদের ওই টিনের যে বেড়াটা ওটা দিয়ে গা ঘষতে ঘষতে যাইতেছে, যে মনে হয় সব ভেঙে চুরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো তখন আমি কিছুটা ভয় পাইলাম এবং হঠাৎ করে আমার গায়ের পছন্দ দেখা গেল যে আসলে এইটা এরকম হওয়ার তো কথা না, কারণ এই টাইমে এরকম হবে কেন। তো তখনও অতটা ভয় পাইনি। এরপর আমার চাচা ভাই আমার সাথে শুয়েছিল আমার পাশে, আমি তখন কথা বলতেছিলাম। তো যাই হোক, ওকে তখন ডাক দিলাম, ঘরের লাইট জ্বালানো হইলো, আর ছোট একটা নাইফ নিয়ে বের হইলাম যে ঘটনা কি অ্যাকচুয়ালি, এরকম তো হওয়ার কথা না। তো পরে বের হইলাম কোনোভাবে, মানে গায়ে একটা কাপড় জড়ায়। এরপর বের হয়ে দেখি যে না, আসলে ওরকম কিছুই নাই, যে কোনো জায়গা থেকে গরু ছুটে আসছে বা মহিষ ছুটে আসছে বা পাশ দিয়ে কিছু একটা, সবকিছু যেমন অ্যাজ ইউজুয়াল নর্মাল ওরকমই ছিল। এরপরে খুব ভয় পাই। তো যাই হোক, এটাই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার